দেখো, তাহলে আজকে আমরা স্টার্ট করব অ্যাসিম্পটোটস। এনভেলপ বলেছিলাম, কিন্তু এনভেলপটা খুব ছোট চ্যাপ্টার, আর এটা পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক টাইপের কোশ্চেন সেট করা যায়, তাই এটা আগে শেষ করব, তারপরে আজকে এনভেলপটাও শেষ করে দেবো। তো অ্যাসিম্পটোট জিনিসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। অ্যাসিম্পটোট কিছু নয়, অ্যাসিম্পটোট হচ্ছে একটা স্ট্রেট লাইন যে একটা নির্দিষ্ট প্রপার্টি মেনে চলে। ধরা যাক কোনো একটা কার্ভ আছে, এই কার্ভের উপরে কোনো একটা বিন্দু পি আছে। এবার একটা স্ট্রেট লাইন যদি এমন হয়, কার্ভের উপরে থাকা কোনো একটা বিন্দু থেকে তার দূরত্ব যদি ক্রমশ কমতে থাকে, তাহলে এই স্ট্রেট লাইনটাকে বলা হবে এই কার্ভের একটা অ্যাসিম্পটোট। ঠিক আছে, এবারে যেই অ্যাসিম্পটোটটা আছে সেটা কার্ভকে ইন্টারসেক্ট করতেও পারে, না করতেও পারে। আমার রেস্ট্রিকশনটা শুধু হচ্ছে পি থেকে যেন তার দূরত্বটা চেঞ্জ হতে থাকে, আর কোনো তার আমাদের কোনো রেস্ট্রিকশন নেই। তো এই পি বিন্দুটা এরকম থাকতে পারে। যদি আমি আর একটা এরকম কার্ভ নিয়ে নিই, এখানে দেখতে পাচ্ছি কি, এই যদি একটা বিন্দু পি হয়, দূরত্ব কমলেই হচ্ছে পরপর, তাহলে সেই স্ট্রেট লাইনটা হয়ে যাবে এই কার্ভের একটা অ্যাসিম্পটোট। ঠিক আছে ডেফিনেশনটা? এবারে আমরা যেটা জানবো যে এটার আর একটা অল্টারনেট ফর্ম আছে। আর মনে রাখবে এই কার্ভটা হচ্ছে একটা ইনফাইনাইট ব্রাঞ্চ, মানে একটা কার্ভের ব্রাঞ্চ হয় না, ব্রাঞ্চ মানে কিছুই নয়, এই যে এটা একটা ধরো হাইপারবোলা আছে, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তো সেটা যদি ইনফাইনাইট অব্দি এক্সটেন্ডেড হয়, এটা যদি ফাইনাইট না হয়, তখন আর কিছু না ব্যাপারটা। তো এই যে অ্যাসিম্পটোটটা হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি আস্তে আস্তে অ্যাসিম্পটোট আর স্ট্রেট লাইনের মধ্যে দূরত্বটা কমতে থাকছে। তার মানে কি, এইটা কোথায় শেষ পর্যন্ত কি টাচ করবে কার্ভটাকে, আস্তে আস্তে যদি কমতে থাকে দূরত্বটা, তাহলে এইটা যদি কার্ভটা হয়, এটা যদি অ্যাসিম্পটোটটা হয়, দূরত্ব ক্রমশ কমছে 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 কমছে, একটা টাইম গিয়ে হয়তো কোন একটা জায়গায় গিয়ে ছুঁয়ে যাবে সেটা। তাহলে কোথায় ছোঁবে কার্ভটাকে, অ্যাসিম্পটোটটা কোথায় ছোঁবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা একটা অন্যভাবে বলতে পারি, দ্য অ্যাসিম্পটোট টাচেস দ্য কার্ভ অ্যাট ইনফিনিটি। মানে এটা কোনোদিন সম্ভব নয় ইনফিনিটিতে টাচ করা। এটা আবার কি কোনো অর্থ হলো? টাচ করে কি একটা নির্দিষ্ট পয়েন্টে, পয়েন্ট অফ কন্ট্যাক্টটা নির্দিষ্ট হয়। ইনফিনিটি আমাদের কোনো রিয়েল নাম্বারের মধ্যেই পড়ে না, ওটা আমাদের একটা ইমাজিনেশন। যার ফলে আমরা অ্যাসিম্পটোটকে এইভাবে ডিফাইন করতে পারি, অ্যাসিম্পটোট হচ্ছে কোন একটা কার্ভের ক্ষেত্রে ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি। তাহলে ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি বলাও যা, আর টাচেস দ্য কার্ভ অ্যাট ইনফিনিটি বলাও তাই। এটা হচ্ছে অ্যাসিম্পটোটের আমাদের ডেফিনেশন। এবারে অ্যাসিম্পটোট কয় প্রকারের হয়, এইটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। কালিটা শেষ হয়ে গেছে। দেখো, অ্যাসিম্পটোটের ডেফিনেশন নিয়ে কারো কোনো ডাউট আছে কি? স্যার একবার একটু বলে দিন না, আরেকবার, আমি ফোনটা ডিস্টার্ব করছে, শুনতে পাই। কোনখানটা বলবো? এই ওই ট্যানজেন্টের বললেন যে ইনফিনিটিতে ট্যানজেন্টটা ওইটা লাস্ট যেটা বললেন। আচ্ছা আচ্ছা, দেখো ইনফিনিটি ট্যানজেন্ট মানে কি, আমি বলতে চাইছি যে অ্যাসিম্পটোট হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যার কোন একটা কার্ভের উপরে থাকা বিন্দু, যদি পি বলি বিন্দুটাকে, তার থেকে দূরত্বটা ক্রমশ কমতে থাকে। তাহলে স্ট্রেট লাইন আর কার্ভের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকছে, মানে কি হচ্ছে, এটা যদি কার্ভ হয়, এটা যদি স্ট্রেট লাইনটা হয়, দেখতে পাচ্ছি দূরত্বটা ক্রমশ কমছে। তার মানে একটা টাইম গিয়ে স্ট্রেট লাইনটা কার্ভটাকে টাচ করবে, সেই টাচটা করবে ইনফাইনাইট ডিস্টেন্সে। মানে যেমন দুটো সমান্তরাল সরলরেখা, তারা কখনো ইন্টারসেক্ট করতে পারে না। আমরা অন্যভাবে বলি জিনিসটাকে, যে সমান্তরাল সরলরেখা এমন দুটো সরলরেখা যারা যদি কাট করেও সেটা ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে, সেটা কোনোদিন পসিবল নয়। আমরা ইনফাইনাইট ডিস্টেন্স তো ওরকম ভাবে মেজার করতে পারি না। দুটো ট্রেন লাইন আছে, তারা কি কখনো একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে? করবে না। সেরকম ভাবে ব্যাপারটা এখানেও তাই। তাহলে যদি টাচ করে, কোথায় করবে? ইনফিনিটিতে টাচ করবে, যেটা আমাদের ধারণার বাইরে। এটা ঘুরিয়ে বলা হচ্ছে আর কি, মানে টাচ কোনোদিনও করবে না রিয়েল সেন্সে। ঠিক আছে, ঠিক আছে। এবার অ্যাসিম্পটোট কয় প্রকারের হয়?
একটাকে আমরা বলবো ভার্টিক্যাল, একটাকে বলবো অবলিক। নামটার মধ্যে লুকিয়ে আছে। ভার্টিক্যাল মানে হচ্ছে কি তোমার উল্লম্ব, মানে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল যারা হবে তারাই হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট হবে। তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, যেমন এইটা এইটা এইটা, এই ধরনের অ্যাসিম্পটোট গুলো যারা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল তারা হচ্ছে আমার ভার্টিক্যাল। ওয়াই অ্যাক্সিসে প্যারালাল মানে কি এক্স ইকুয়াল টু 0, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন তার প্যারালাল। তাহলে তার প্যারালাল লাইনের ইকুয়েশন কেমন হয়? এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, যদি আমি সি বলি তাহলে তার ইকুয়েশন হবে এইটা। তাহলে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বলতে তুমি কি বুঝবে? তার ইকুয়েশন অলওয়েজ হবে এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, সেটা দিয়ে তুমি বুঝতে পারবে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট হচ্ছে। আর অবলিক মানে কি? অবলিক মানে হচ্ছে যারা ভার্টিক্যাল নয়, ভার্টিক্যাল ব্যতীত, মানে তির্যক ভাবে আছে। তার মানে এইগুলো বাদ দিয়ে যত সমস্ত আছে, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হচ্ছে না, তার মানে এরকম হতে পারে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। সেই স্ট্রেট লাইনটা এইভাবেও থাকতে পারে, সেই স্ট্রেট লাইনটা এইভাবেও থাকতে পারে, অর্থাৎ কি এক্স অ্যাক্সিসের প্যারালাল। যদি এইটা আমাদের অবলিগেরই একটা জেনারেল মানে পার্টিকুলার কেস হয়ে যায়, যদি এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয় বা অ্যাসিম্পটোটটা যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যায়, বুঝতেই পারছো তাহলে এইটা যদি ভার্টিক্যাল হয়, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হচ্ছে মানে কি আনুভূমিক হচ্ছে, অর্থাৎ এটা হরাইজন্টাল অ্যাসিম্পটোট হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলছি যদি অ্যাসিম্পটোটটা আমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যায় সেটা হবে আমার হরাইজন্টাল। আর যদি এমনি হয় আমার এক্স অ্যাক্সিসের প্যারালাল না হয়, তখন আমার এমনি কি হবে? এই যে এইটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, একটা জেনারেল, যেখানে এমটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কারণ এম ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা কিনা আমার হরাইজন্টালের ইকুয়েশন হয়ে যায়। তো ইন জেনারেল এখানে আমাদের এম নট ইকুয়ালস টু 0 আর কি, এম ইকুয়ালস টু 0 হলেই ওইটা আমার এই কেসটা চলে আসে, হরাইজন্টালের কেসটা। তাহলে এটা হচ্ছে আমার অবলিক অ্যাসিম্পটোট। বুঝতে পেরেছো এবার? ভার্টিক্যাল, এটা হচ্ছে অবলিক। এবারে কি করে বের করবো সেগুলো তো আমি জানবোই। ডেফিনেশনটা ক্লিয়ার তো? ঠিক আছে। হ্যাঁ, এবারে আমরা ডেফিনেশন তো জানলাম, এবারে কি করে বের করতে হয় সেগুলো জানবো, যে আমরা অবলিক অ্যাসিম্পটোট কি করে বের করতে পারি। আমরা বললাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এইটা এইটা যদি কোনো একটা কার্ভের ক্ষেত্রে অবলিক অ্যাসিম্পটোট হয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা কি করে বের করব? আমার তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আছে, মানে আমি যদি এম আর সি ডিটারমাইন করতে পারি আমি কিন্তু সমস্তটাই জানতে পেরে যাব। তো এবার আমি কি করে এম বের করব, কি করে সি বের করব, সেটা আমার গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো এইখানে এম আর সি, এদের দুজনকে আমি কিভাবে ডিটারমাইন করব? ফর্মুলা, ফর্মুলা মনে রাখলেই হবে। এম হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স জানি আমি, তাহলে লিমিট এখানে তো আমরা নেব মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স, এটা হচ্ছে এম এর ভ্যালু হবে। এবার যেই এম এর ভ্যালু পেয়ে গেলে সি এর ভ্যালু কি করে পাবে? এখান থেকে সি পাবে ওয়াই মাইনাস এম এক্স, লিমিটটা একই, মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স। তুমি আগে এমটা বের করে নেবে, এম এর ভ্যালু পেয়ে যাচ্ছ, ব্যাস বাকিটা এখান থেকে পেয়ে গেলে। আর কার্ভের ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেখান থেকে ওয়াই এবং এক্স এর ভ্যালু তুমি কাজে লাগাতে পারবে। মানে আমার অ্যাকচুয়ালি বলা উচিত ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কোন একটা কার্ভের ক্ষেত্রে অবলিক অ্যাসিম্পটোট হবে, সেখানে এম আর সি আমি এইভাবে ডিটারমাইন করতে পারি, যেখানে এক্স কমা ওয়াই, যে বিন্দুটা আমি পি বলছিলাম কার্ভের উপরে, এটা হচ্ছে কার্ভের উপরে একটা যে কোনো আরবিটারি বিন্দু। তাহলেই তুমি কিন্তু বের করতে পারবে। আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে কি করে আমি অবলিক অ্যাসিম্পটোট বের করব। এইটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা মনে রেখে দিতে হবে। ঠিক আছে, এবার আমি এক্সাম্পলে যাচ্ছি। যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এটা কার ইকুয়েশন হয়? এটা কিসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে? পরাবৃত্ত। পরাবৃত্ত, সমপরাবৃত্ত। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তার ছবিটা আমরা জানি, একটা এরকম হয় একটা এরকম হয়।
ঠিক আছে। তো যাই হোক, আমি একটা ব্রাঞ্চ নিয়েই ভাবছি, এই ব্রাঞ্চটাই যদি ভাবি আমি, যেটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে দেখো আমি কিছু না করে এমনি দেখতে পাচ্ছি যদি একটা বিন্দু পি হয়, এই দেখো পি থেকে এক্স অ্যাক্সিসের দূরত্ব ক্রমশ কিন্তু কমতে থাকছে। তাহলে আমি কি বলতে পারি, এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার এই কার্ভের ক্ষেত্রে একটা অ্যাসিম্পটোট, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এক্স অ্যাক্সিস যদি একটা অ্যাসিম্পটোট হয়, একইভাবে আমি বলতে পারি এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এই যে দেখো দূরত্বটা কিন্তু ক্রমশ আস্তে 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 কমবে। ঠিক আছে, আমি ছবিটা এমন ভাবে আঁকতে হতো, মানে এটা অ্যাকচুয়ালি ছবিটা এরকম আস্তে আস্তে কমতে থাকে এই দুটোর মধ্যে গ্যাপটা। তাহলে এই কার্ভের ক্ষেত্রে দুটো অ্যাসিম্পটোট আমি পাবো, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই কার্ভের ক্ষেত্রে দুটো অ্যাসিম্পটোট। ঠিক আছে, আমরা একটু পরেই জানবো একটা কার্ভের যত ডিগ্রি হবে তার অ্যাসিম্পটোটের সংখ্যা সর্বোচ্চ ততগুলো থাকতে পারে। এই ডিগ্রি কত এই কার্ভটার? 2। সেই কারণে দুটো অ্যাসিম্পটোট পাচ্ছি। ঠিক আছে, আরো শর্টকাট ট্রিক জানবো যেগুলোতে অতি সহজে বের করতে পারবো। এটা তো আমরা ছবির সাহায্যে বললাম, কিন্তু আমরা এর অবলিক অ্যাসিম্পটোট যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব অবলিক অ্যাসিম্পটোট? দেখো আমি বললাম যে m ইকুয়াল টু লিমিট মড x টেন্স টু ইনফিনিটি y বাই x। আমি কি বলেছিলাম, y x আমার কার্ভের উপরে পয়েন্ট আছে, মানে তারা কার্ভটাকে স্যাটিসফাই করবে। আমরা কার্ভটার ইকুয়েশন কাজে লাগাবো, y x এর ভ্যালু যে কোনো জায়গাতে আমি কার্ভের ইকুয়েশন থেকে ভ্যালু বসাতে পারি। তাহলে লিমিট মড x টেন্স টু ইনফিনিটি y মানে কি সি স্কোয়ার বাই এক্স, তাহলে সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মড x টেন্স টু ইনফিনিটি আছে মানে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 0। একইভাবে আমি সি বের করতে পারি, মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স ছিল। এবার ওয়াই মাইনাস এম এক্স মানে কি, ওয়াই মানে কি সি স্কোয়ার বাই এক্স মাইনাস এম মানে হচ্ছে 0। তাহলে এই ভ্যালুটা আমার বেরিয়ে গেল সি স্কোয়ার বাই ইনফিনিটি, এটাও টেন্স টু 0। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে গেল ওয়াই ইকুয়াল টু 0-তে। এইটা হচ্ছে এই কার্ভের ক্ষেত্রে আমার একটা কি বলবো অবলিক অ্যাসিম্পটোট, বা শুধু অ্যাসিম্পটোট বললেও হবে। আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি যে কি টাইপের অ্যাসিম্পটোট, তাই আমাকে অবলিক ওগুলো মেনশন করে দিলেই ভালো, না করলে প্রবলেম নেই। এবার তোমাকে পরীক্ষায় যেমন জিজ্ঞাসা করবে তেমন উত্তর দিতে হবে যে এটা কি অবলিক নাকি ভার্টিক্যাল। তাহলে এটা অবলিক অ্যাসিম্পটোট, কারণ ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল, অর্থাৎ এটা আমাদের এক্স অ্যাক্সিস নিজেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এবারে এই অঙ্কটাতে প্রবলেম আছে? না স্যার। বাকিরা কি, বাকিরা কেউ সরাসরি দিচ্ছ না কেন? না। এবারে আমরা ভার্টিক্যাল অ্যাসিম্পটোটের কথা বলছিলাম, ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কি করে বের করব, এই কার্ভটার ক্ষেত্রেই দেখাচ্ছি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কি হবে। ভার্টিক্যাল হচ্ছে, ভার্টিক্যাল মানে কি রকম হবে, এরকম হবে, মানে হওয়া উচিত এরকম আর কি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই অ্যাক্সিস নিজেও হতে পারে। তাহলে এই কার্ভটা ছিল, এটাই মুছে দিচ্ছি, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এর ক্ষেত্রে আমি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট চেক করব। কি করে চেকটা করব, তার জন্য আমার একটি কন্ডিশন মনে রাখতে হবে। সেই কন্ডিশনটা আমার কি সেটা দেখছি। যে প্রথমে জানলাম অবলিগের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়। এবার ভার্টিক্যালের ক্ষেত্রে এবং হরাইজন্টালের ক্ষেত্রে একই কন্ডিশন, একটু চেঞ্জ হবে। ভার্টিক্যাল মানে মনে রাখবো, ভার্টিক্যাল মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি কথায় কথায় ধরে নিলাম এক্স ইকুয়াল টু এ, এইটা হবে আমার ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। কখন হবে, যদি আমি বলেছিলাম কন্ডিশনটা যদি মনে রাখি, এই যে দেখো এইটা হচ্ছে আমি ধরছি অ্যাসিম্পটোটটা, তাহলে এর উপর একটা বিন্দু আছে আর এইটা চলে যাচ্ছে, এরকম চলছে ক্রমশ চলছে, এটাও চলছে। তাহলে এই কার্ভ এইটা যদি বাড়তে থাকে এই বরাবর ওয়াই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কোন দিকে এগোচ্ছে, বা ওয়াই বা মড ওয়াই যাই বলি, কে বলবে? ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে নিজেরাই বলতে পারবে এক্স ইকুয়াল টু এ হোয়েন মড ওয়াই টেন্স টু ইনফিনিটি। এইটা আমাদের দিয়ে দিচ্ছে কি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। তাহলে ভার্টিক্যাল অ্যাসিম্পটোটের ক্ষেত্রে আমরা চেক করে দেখব
যে এমন কি কোনো ভ্যালু আছে এক্স এর যেই কারণে আমার মড ওয়াইটা হয়ে যাচ্ছে টেন্স টু ইনফিনিটি। আমাকে এক্স এর সেই ভ্যালুটা বের করতে হবে, যার জন্য ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটা আছে, সেখান থেকে ওয়াইটা আমি জানতে পারছি। তাহলে সেটা কখন হচ্ছে, ঠিক আছে। আরো অনেক টাইপ আছে, এটা আমাদের একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট ইন জেনারেল এইভাবে বের করি। আমাদের আরো অনেক টাইপের কার্ভ আছে, সব জানবো আমরা আজকে। তাহলে ভার্টিক্যাল অ্যাসিম্পটট এইভাবে হলো। এবার আমরা এইটা সাহায্যে কি করে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ারটা কাজে লাগাবো, যে ভার্টিক্যাল অ্যাসিম্পটট আছে কিনা। এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার আছে, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম সি স্কোয়ার বাই এক্স। বলেছিলাম যে এক্স এর এমন একটা মান বের করো যার জন্য ওয়াই বা মড ওয়াই যাই বলো না কেন, আমরা মডটাই নিই, আমাদের কাজ করতে সুবিধা হয়। তাহলে এইটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে। এবার তোমার ইনটুইশন কি বলছে, যে এইখানে কি নিলে এক্স এর মানটা ওয়াই এর ভ্যালুটা ইনফিনিটির দিকে এগোবে, বলো। 0। 0। এক্স ইকুয়াল টু 0 নাও তখন, অর্থাৎ আমি যদি বলি এই ব্যাপারটা আর কি, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই, এই ভ্যালুটা যদি আমার কি হয়ে গেল ইনফিনিটি, তাহলে মড টেন্স টু বলে দিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 0টা হচ্ছে আমার এই কার্ভের ক্ষেত্রে একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট। দেখো আমরা কিন্তু এক্সাম্পল ভায়োলেট করলাম না, তার সাহায্যে কাজে লাগালাম। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এই কার্ভের ক্ষেত্রে তো একটু আগে আমি বললাম যে একটা ভার্টিক্যাল হচ্ছে একটা হরাইজন্টাল হচ্ছে, তাহলে হরাইজন্টাল অ্যাসিম্পটট আমি কি করে বের করতে পারি। হরাইজন্টাল মানে বুঝতেই পারছো কি হবে, হরাইজন্টাল যদি হয় এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, সেই ধরনের স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়, y equal constant। ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টটা নিয়ে নিলে, এইটা হচ্ছে তোমার অ্যাসিম্পটোটটা, মনে রাখবে অ্যাসিম্পটোটটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে অ্যাসিম্পটোট থেকে কার্ভের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে হবে। তাহলে মনে রাখবে যেইটা তুমি নিচ্ছ লিমিট কাকে টেন্স টু ইনফিনিটি করবে, অন্য যে ভেরিয়েবলটা আছে। তাহলে তুমি দেখে নেবে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি। এবার তোমার ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটা ছিল, এখান থেকে তোমার তো আর ওয়াই এর কোনো ভূমিকা নেই, তুমি এখান থেকে এক্স কে অ্যাজ এ ফাংশন অফ ওয়াই বের করে নিলে। তাহলে এই যে এটা হলো ফাই অফ ওয়াইটা, এটা একটু ভুল হলো, লিমিট এইখানে, হ্যাঁ ওয়াই টেন্স টু বি, কারণ আমি এটা সি বলেছিলাম এটা বি বলে দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু বিটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাসিম্পটট। তাহলে এই ভ্যালুর জন্য এইটা যত বি এর দিকে যাচ্ছে আমার তত কি হচ্ছে কার্ভটা, মানে ফাই অফ ওয়াইটা টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। লিমিট ওয়াই টেন্স টু বি মড অফ ফাই ওয়াই টেন্স টু ইনফিনিটি। যদি কারো ফাই অফ ওয়াই লিখতে প্রবলেম হচ্ছে, বুঝতে সুবিধার জন্য তুমি অত ঝামেলা না করে মড এক্স করে দাও। তাহলে ওয়াই টেন্স টু বি মড এক্স টেন্স টু ইনফিনিটি হলে এটা হরাইজন্টাল হবে। যদি এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করে দাও উল্টোটা হবে, লিমিট এক্স টেন্স টু এ মড ওয়াই, এটা হয়ে গেল তোমার ভার্টিক্যাল। আর তো কিছুই নেই, এটা ইজি জিনিস। তাহলে ফর্মুলা একটি মনে রাখতে হচ্ছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর ক্ষেত্রে তুমি কি করে বের করবে, এম সমান ওইটা সি সমান ওইটা। আর এইটা হচ্ছে হরাইজন্টালের ক্ষেত্রে এইভাবে চেক করবে, ভার্টিক্যালের ক্ষেত্রে এইভাবে। এবার হরাইজন্টালের একটা এক্সাম্পল বলে দিই, ওই কার্ভটারই বলে দিই। এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার ছিল, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু সি স্কোয়ার বাই ওয়াই, ওয়াই এর কোন ভ্যালুর জন্য এক্সটা ইনফিনিটির দিকে টেন্ড করবে, তাহলে ওয়াই সেই ভ্যালুটাই হচ্ছে আমার অ্যাসিম্পটট। কার জন্য হবে, ওয়াই টেন্ডিং টু ড্যাশ, 0। যার 0। হ্যাঁ ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 মানে কি আমার এক্স অ্যাক্সিস। তাহলে দুটো অ্যাসিম্পটট বেরোলো, একটা ভার্টিক্যাল একটা হচ্ছে আমার হরাইজন্টাল। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন এভাবে দিতে পারে 2 মার্কসের ক্ষেত্রে, একটা কোনো কার্ভ দিয়ে দিল, দিয়ে বললো এর যত সমস্ত অ্যাসিম্পটট আছে বের করে দাও। মনে রাখবে একটা কার্ভের ক্ষেত্রে 3টে টাইপের অ্যাসিম্পটট হতে পারে, একটা হচ্ছে তোমার ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, একটা হচ্ছে অবলিক। তুমি তিনটেই ফর্মুলা জানো, তিনটেই এরকম চেক করে করে দেখবে। যদি হয়তো কি হতে পারে একটার ক্ষেত্রে এক্সিস্ট করলো না, এম এর ভ্যালুটা যখন ক্যালকুলেট করতে যাচ্ছ ওয়াই বাই এক্স, সেটা দেখছো যে ওই ভ্যালুটা ফাইনাইট হচ্ছে না লিমিটটা, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, হবে না, ঠিক আছে। এবার এবারে আমরা রুল যেটা বলছিলাম সেটা তো জানলাম, কি করে আমরা অ্যাসিম্পটট বের করতে পারি একটা কার্ভের ক্ষেত্রে। এই যে এক্স টেন্স টু এ বলছি, মনে রাখবে
তুমি এক্স টেন্স টু এ প্লাস করেও যদি পাও বা এক্স টেন্স টু এ মাইনাস করেও পাও, যে কোনো একটা এক্স টেন্স টু এ মানে যে কোনো একটা তুমি যদি ইনফিনিটি পেয়ে যাও, মানে আমি বলতে চাইছি লিমিট এক্স টেন্স টু এ প্লাস মড ওয়াই বা এক্স টেন্স টু এ মাইনাস বা শুধু লিমিট এক্স টেন্স টু এ। অনেক সময় হয় না যে তার একটা লিমিট, একটা সাইডের লিমিট এক্সিস্ট করলো আর একটা করলো না, তাহলে যেটার ক্ষেত্রে তোমার এই ঘটনাটা ঘটছে সেটার ক্ষেত্রেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা রুল ছিল। প্রথমে ভার্টিক্যাল চেক করব, তার জন্য যা যা কন্ডিশন লাগে, এটা ভার্টিক্যাল ছিল। তারপরে হরাইজন্টাল চেক করব, অবলিগের জন্য ওই ফর্মুলা ইউজ করব। এটা একটা জিস্ট করে দেওয়া আছে, নোটসে পেয়ে যাবে। আমি এরপরে একটা অঙ্ক নিচ্ছি, ঠিক আছে, অঙ্কটা এইটা নিচ্ছি। একটা দেওয়া আছে কার tan পাই এক্স বাই 2a। এই কার্ভটার ক্ষেত্রে আমাকে জানতে হবে যে অ্যাসিম্পটোট বের করতে হবে। ঠিক আছে, অ্যাসিম্পটোট আমি কি করে বের করব? পাই এক্স মানে দেখো ওয়াইটা কখন টেন্স টু ইনফিনিটি হবে, ওয়াই যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে আমি কি পাবো, মানে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, ওটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, মানে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট পাবো। তাহলে এই কার্ভের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট চেক করব। এখন ট্যান কখন ইনফিনিটি হয়, 90 5/2 ট্যান 90-তে, 90-র যে কোনো আমার অড মাল্টিপলে, 90-র যে কোনো অড মাল্টিপলে, এটা আমাদের ওই ত্রিকোণমিতিক সলিউশনে আছে, জেনারেল সলিউশন। তাহলে পাই এক্স বাই এ এই ভ্যালুটা যদি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 এর দিকে টেন্ড করে, তখন ওয়াই এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবে। এক্স এর ভ্যালু বেরোবে a ইন্টু 2n প্লাস 1, যেখানে n গুলো কি হয় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 এভাবে চলতে থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমার এই কার্ভের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। ভার্টিক্যাল অ্যাসিম্পটোট হয়ে গেল। এবার আমরা চেক করব কি অবলিক অ্যাসিম্পটোট। কারণ মনে রাখবে অবলিক অ্যাসিম্পটোটেরই একটা পার্টিকুলার কেস হচ্ছে, যদি অবলিক অ্যাসিম্পটোট তোমার বেরিয়ে যায় তাহলে তোমার আর ভার্টিক্যাল হরাইজন্টাল বের করার দরকার নেই, কারণ ওখানেই তুমি দেখতে পাবে যে এম এর ভ্যালুটা 0 হচ্ছে কিনা। যদি এম এর ভ্যালু 0 না হয় তাহলে অবলিকটা কখনোই হরাইজন্টাল হতে পারবে না। অবলিক মানে সে ওরকম তির্যক বাঁকা করেই থাকবে। তাহলে এবার আমরা চেক করছি এই কার্ভের ক্ষেত্রে অবলিক অ্যাসিম্পটোট আছে কিনা। তাহলে প্রথমে এম এর ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করি। এম ইকুয়াল টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স, ওয়াই মানে কি এইটা বাই এইটা, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে পড়লো, তুমি ডেরিভেটিভ করলে তলাটা 1 হয়ে গেল, উপরটা সেক স্কোয়ার হলো। এবার কি ইনফিনিটি আছে, তাহলে সেক ইনফিনিটি সেই ভ্যালুটা তোমার জানা নেই, আনডিফাইন্ড। ঠিক আছে, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে না, আমি এটি বলতে চাইছি। লিমিটটা এক্সিস্ট করতে গেলে লিমিটটাকে ফাইনাইট হতে হবে, তবে একটা লিমিট এক্সিস্ট করে বলবো। ঠিক আছে, তাহলে এই লিমিটটা যেহেতু এক্সিস্ট করছে না, এম এর ভ্যালু যেহেতু পাচ্ছি না, সি এর ভ্যালু নিয়ে মাথা ঘামাবো কেন, এমটাই নির্দিষ্ট নয় কার্ভটার ক্ষেত্রে, তাহলে সিটা কি হবে। তাহলে এই কার্ভের ক্ষেত্রে আমার নো অবলিক অ্যাসিম্পটোট। ঠিক আছে, দেখো কার অসুবিধে বলো, এগুলো ঠিক করে বুঝতে হবে। তন্ময় ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। বলবেন। আর হ্যাঁ, হ্যাঁ কি স্যার, তানিয়া কি বলছিলাম বলছো? স্যার এই জায়গাটা আরেকবার একটু বলেন, এই সেক্স স্কোয়ারের ব্যাপারটা এখানে একটু বুঝতে পারলাম না। ওটা এটা স্যার আমি লিমিটটা ক্যালকুলেশন করে লিখে দেবো দেখি। কি, দ্য লিমিট ডাজ লিমিটটা নট আমি একটু এক্সিস্ট। বলে, লিমিট ডাজ নট এক্সিস্ট লিখবে অবভিয়াসলি, এটা লিখলে দিয়ে লিখে দিলে দিস লিমিট ডাজ নট এক্সিস্ট। চাইলে এক লাইন করতে পারো সেক্স স্কোয়ার ট্যান এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার, আর এইটা আছে, তাহলে পাই বাই 2টা বাইরে বেরিয়ে আসবে, পাই বাই 2 এ পাই বাই 2 এটা বেরিয়ে এলো, আর তলায় তো 1 হয়ে গেল। এবার কি, এটা তো সেক ইনফিনিটি, এইটা অ্যাকচুয়ালি আমার ডাজ নট এক্সিস্ট। সেক ইনফিনিটির ভ্যালু তো নির্দিষ্ট নয়, জানি না আমরা, হয়ে গেল ডাজ নট এক্সিস্ট। তার মানে এম এর ভ্যালু যেহেতু এক্সিস্ট করছে না, নো অবলিক অ্যাসিম্পটোট। ঠিক আছে,
গোবিন্দ, ঠিক আছে স্যার। তানিয়া ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে আমরা এটা জানলাম, একটা পার্টিকুলার কার্ভ আছে, এটা তোমরা নিজেরাই দেখবে। আমি একটা অন্য প্রবলেম দেখছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই টাইপের প্রবলেম পরীক্ষাতে দিতে পারে, ঠিক আছে? আটকালে তোমাদের এই টাইপ গুলো আটকাবে। এই টাইপের আরো কিছু প্রবলেম বইয়ে আছে, যার কাছে যা বই আছে দেখে নেবে। প্যারামিটার দিয়ে একটা কার্ভের যদি ইকুয়েশন প্যারামেট্রিক ফর্মে থাকে, তাহলে কি করে আমরা তার অ্যাসিম্পটোট বের করতে পারি, এটা তার একটা এক্সাম্পল। x ইকুয়াল টু টি স্কোয়ার বাই 1 প্লাস টি কিউ, y ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2 বাই 1 প্লাস টি। কি করে বের করব? আমার দাবি ছিল যে y টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, বা x টেন্ডস টু ইনফিনিটি কখন হচ্ছে সেটা জানা। কারণ এই দুটোর উপরে দুটো জিনিস নির্ভর করছে। y টেন্ডস টু যদি ইনফিনিটি হয়ে যায়, ভার্টিক্যাল হয়ে যাবে। x টেন্ডস টু ইনফিনিটি হলে হরাইজন্টাল। যদি এরকম ঘটনা দেখতে পাই যে y টেন্ডস টু ইনফিনিটি তখন হচ্ছে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, মানে কি আমি বলতে পারি ঘুরিয়ে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি y ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আমার কি সেক্ষেত্রে কোনো অ্যাসিম্পটোট এক্সিস্ট করবে বলো তো? যারা ডেফিনেশন ভালো করে বুঝেছে তারা বলতে পারবে। গোবিন্দ বলো। শুনতে পাচ্ছ গোবিন্দ? হ্যাঁ স্যার পাচ্ছি। বলো। যদি লিমিট y টেন্ডস টু ইনফিনিটি তখনই হয় যদি x টেন্ডস টু ইনফিনিটি আমি নিই, তাহলে কি x ইকুয়াল টু ইনফিনিটিটা অ্যাসিম্পটোট হবে? হবে না মনে হচ্ছে। হুম, মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু কেন? কিছু কি মনে হচ্ছে সেটা? একটাকে তো জিরো হতে হবে স্যার। না, ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে অ্যাসিম্পটোট হচ্ছে একটা স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হতে পারে? সেটা y অ্যাক্সিস এর প্যারালাল, x অ্যাক্সিস এর প্যারালাল। আমরা কি কখনো জেনেছি x ইকুয়াল টু ইনফিনিটি এটা আমার একটা স্ট্রেট লাইন হচ্ছে? এটা কোনো স্ট্রেট লাইন নয়, ঠিক আছে? তাহলে হবে না। আমি এটা বলতে চাইছি, যদি কোনো ক্ষেত্রে এরকম সিচুয়েশন পেয়ে যাও, কারণ আমরা কি বলছিলাম যে ভার্টিক্যাল হোক, এই যে ভার্টিক্যালের ক্ষেত্রে লিমিট এরকম করে চেক করছিলাম, আর হরাইজন্টালের ক্ষেত্রে এই যে এ বি গুলো তোমার ফাইনাইট কোয়ান্টিটি। তাহলে এইখানে যদি ইনফিনিটি পেয়ে যাও তাহলে হবে না। এবার দেখো, আমি এখানে বলতে চাইছি যে y টেন্ডস টু ইনফিনিটি কখন হচ্ছে, আগে সেটা তো চেক করি। এইখানে y কখন ইনফিনিটি হবে? y এর ভ্যালুটার দিকে তাকিয়ে বলো। t এর ভ্যালু কি নিলে y এর ভ্যালুটা -1। এর ভ্যালু -1 নিলে হবে। তাহলে y টেন্ডস টু ইনফিনিটি when t টেন্ডস টু -1। এবার এই ভ্যালুটাই আমি কাজে লাগাবো। দেখি যে এই ভ্যালুটা কাজে লাগিয়ে, মনে রাখবে t এর যেই মানটা তুমি নিচ্ছ সেটা দু জায়গাতেই বসাবে। দেখবে যে অন্য জায়গায় বসিয়ে তুমি x এর কোনো ভ্যালু পাচ্ছ কিনা, যদি পেয়ে যাও সেটাই হবে তোমার অ্যাসিম্পটোট। t এর এই ভ্যালুটা কাজে লাগিয়ে x এর ভ্যালুতে যদি তুমি যেটা পাবে, তাহলে এবার t যখন টেন্ডস টু -1 তখন x এর কি অবস্থা হচ্ছে দেখি। x এর অবস্থা কি হচ্ছে? x কোথায় যাচ্ছে? x এর দিকে তাকাও, ইনফিনিটি। টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে। তাহলে দেখতে পেলাম হিয়ার y টেন্ডস টু ইনফিনিটি when x টেন্ডস টু ইনফিনিটি। তার মানে কি, দ্য গিভেন কার্ভ হ্যাজ নো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। আমরা কি বলেছিলাম? কার্ভের ক্ষেত্রে প্রথমে ভার্টিক্যাল চেক করব, কারণ আমরা দুটো অ্যাসিম্পটোটের কথা বলেছি, একটা ভার্টিক্যাল একটা অবলিক। অবলিগেরই পার্টিকুলার কেস হরাইজন্টাল। তাহলে ভার্টিক্যালটা চেক করে নিলাম। এবার আমাদের কাজ অবলিকটা চেক করব। অবলিক চেক করছি। অবলিকের জন্য দুটো লিমিট ক্যালকুলেট করতে হবে। y ইকুয়াল টু mx প্লাস c ধরে নেবো অবলিক। এই যে কার্ভটা আছে, তুমি t কে এলিমিনেট করলে একটা কার্টেসিয়ান ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে? এবার y ইকুয়াল টু mx প্লাস c। গোবিন্দ মিউট করো। লিমিট এটা
এইটা এম এর ভ্যালু চাইছো তুমি, এম এর ভ্যালু ক্যালকুলেট করব। আমরা একটু আগে দেখলাম এক্স টেন্ডস টু ইনফিনিটি কখন হচ্ছে, টি এর কোন ভ্যালুর জন্য? -1 -1। তাহলে কারণ আমি এটা এই জন্য বললাম, কারণ আমি এখানে ওয়াই আর এক্স এর ভ্যালুটা কার্ভ থেকে বসাবো, তাহলে তখন টি এ তে কনভার্ট হয়ে যাচ্ছে, টি এর লিমিট দরকার, বসাবে এরকম এরকম। ঠিক আছে, একবার বসাচ্ছি, একটা ভ্যালু আমি বের করে দেখাচ্ছি, টি স্কোয়ার প্লাস 2 বাই 1 প্লাস টি, 1 প্লাস টি কিউ বাই টি স্কোয়ার। এবার এটা কি 1 প্লাস টি আছে এখানে, এ কিউ প্লাস বি কিউ, তাহলে 1 প্লাস টি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই পার্টটা পড়ে থাকছে, 1 প্লাস টিটা কেটে যাবে, তাহলে লিমিট টি টেন্ডস টু -1, ঠিক আছে, এইখানে টি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে ইন্টু এখানে থাকছে 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার, এতটা যাচ্ছে তাই তো, ইকুয়ালস টু, এবার কি, এবার আর কিছু নেই, 1 প্লাস 2 মানে হচ্ছে তোমার কি 1 প্লাস 2 এখানে হয়ে গেল ইন্টু 1 প্লাস 1 প্লাস 1, এখানে 3 এখানে 3, 9, এম এর ভ্যালু বেরিয়ে গেল 9। তাহলে এম এর ভ্যালু পেয়ে গেলে তুমি একইভাবে সি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে, ওয়াই মাইনাস এম এক্স, তাহলে ওয়াই এর ভ্যালু এইটা, এম এর ভ্যালু পেয়ে গেলে এক্স এর ভ্যালু বসাবে, টি টেন্ডস টু -1, এটা করা আছে দেখে নেবে, ওখানে দেখবে এল হসপিটাল রুল কাজে লাগবে, এক জায়গাতে 0/0 আসবে। লিমিট ক্যালকুলেট করার জন্য তুমি যা যা জানো কাজে লাগাতে পারো, এল হসপিটাল লাগাতে পারো, এমনি যদি কোনো অন্য লিমিট আসে পারবে। ঠিক আছে, হবে? অরিজিৎ ঠিক আছে? স্যার এখানে এম এর ভ্যালুটা পেলাম, যে তারপরে একটু বলেন। তারপরে এম এর ভ্যালুটা বলছি, হ্যাঁ তারপরে তুমি সি ক্যালকুলেট করবে বাই ইউজিং দিস ফর্মুলা। এইখানে ওয়াই এর ভ্যালু এটা, মাইনাস এম এর ভ্যালু 9 পেলে, এক্স এর ভ্যালু এটা, এবার এটাকে সিম্পলিফাই করবে, এই লিমিটটা ক্যালকুলেট করবে, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এইবারে আমরা একটা অন্য টাইপ জানবো, যে একটা কার্ভ সেটা যদি রেশনাল অ্যালজেব্রিক হয়, রেশনাল অ্যালজেব্রিক আমরা জেনেছি আগেই, এমন একটা পলিনোমিয়াল যার ক্ষেত্রে, পলিনোমিয়ালের ক্ষেত্রে যে কোফিসিয়েন্ট গুলো থাকে, একটা পলিনোমিয়াল কেমন দেখতে হয়, a0 এরকম টাইপের একটা যদি পলিনোমিয়াল হয়, n ডিগ্রির পলিনোমিয়াল, an-1x প্লাস an, তাহলে রেশনাল অ্যালজেব্রিক বলতে কি, অ্যালজেব্রিক মানে এই n গুলোকে তোমার হতে হবে পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, স্ট্রিক্টলি পজিটিভ ইন্টিজার বা ইয়ে হতে পারে, মানে পজিটিভ ইন্টিজার অর 0 n এর ভ্যালু, কারণ 0 হলেও তো সেটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফাংশন একটা পলিনোমিয়াল। তাহলে এই ক্ষেত্রে অ্যালজেব্রিক হওয়ার জন্য এই কন্ডিশনটা। এবার রেশনাল, রেশনাল মানে কি, a0 a1 an এরা সবাই হচ্ছে রেশনাল নাম্বার, কিউ এর মেম্বার, তখন সেই কার্ভকে বলবো রেশনাল অ্যালজেব্রিক কার্ভ। ঠিক আছে, ধরো কোনো কার্ভের ক্ষেত্রে তুমি এরকম পেয়ে গেলে, এই একটা কার্ভ, এই কার্ভটা কিন্তু তোমার কি বলবো রেশনাল অ্যালজেব্রিক কার্ভ নয়, কারণটা কি, √3টা তো রেশনাল নয়, এটা ইরেশনাল এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা জানলাম, তাহলে আমি ডাইরেক্ট অঙ্কে যাচ্ছি, কারণ এটা থিওরির কিছু নেই, এটা অঙ্কটাই ভালো করে বুঝতে হবে। একটা অঙ্ক আমি ফুল ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমরা কি করে করবে। ধরো তোমাকে এই কার্ভটা বললো ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই কার্ভের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যাসিম্পটোট। তো কি করে করব, এটা একটা রেশনাল অ্যালজেব্রিক কার্ভ দেখতে পেলাম, আমার সমস্ত কন্ডিশন ফুলফিল করছে, প্রত্যেকটা কোফিসিয়েন্ট আমার রেশনাল নাম্বার, এবং যে ঘাতগুলো আছে সেই ঘাতগুলো হচ্ছে আমার কি বলবো
ওই যেটা n বিলংস টু জেড প্লাস ওটা ভ্যালিড হচ্ছে, তাহলে এটা একটা রেশনাল অ্যালজেব্রিক কার্ভ, নো ডাউট। কি করে বের করবো রেশনাল অ্যালজেব্রিক কার্ভের ক্ষেত্রে? একটা নির্দিষ্ট প্রসিডিওর, এই ধরনের যত সমস্ত রেশনাল কার্ভ তুমি পাবে হবে। তাহলে এর অ্যাসিমটোট গুলো কি হবে, তুমি কি করে পাবে? তার জন্য এই কার্ভটার মধ্যে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা তুমি মার্ক করো। এই কার্ভটার মধ্যে হাইয়েস্ট ডিগ্রি টার্মের যে পার্টটা, সেটা কোনটা? কি লিখবো আমি? বলো, খুব ইজি। হাইয়েস্ট y ডিগ্রিটা কিউব বের করো। মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউব। ঠিক আছে, এইটা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি। ব্যাস, প্রথম কাজ হাইয়েস্ট ডিগ্রি টার্মটা ফাইন্ড আউট করা। স্টেপ গুলো ভালো করে দেখো, তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে। এরপর হাইয়েস্ট ডিগ্রি টার্ম বের করলে এটাকে ফ্যাক্টরাইজ করবে, যা জানো তুমি, মিডিল টার্ম বা ভ্যানিসিং যা করবে করবে। তাহলে এটা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ যদি এটাকে করি, আমি পেয়ে যাব y মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এক্স। এবার দ্বিতীয় স্টেপ, এটা প্রথম স্টেপ হলো। দ্বিতীয় স্টেপ আমি লিখবো এবার যে এই কার্ভের ক্ষেত্রে সম্ভাব্য অ্যাসিমটোট গুলো আর প্যারালাল টু এইখানে যে ইকুয়েশন গুলো তুমি, ইকুয়েশন বলছি, যে ফ্যাক্টর গুলো পেয়েছো, সেই ফ্যাক্টর গুলো ইকুয়ালস টু 0 করে দেবে। তাহলে এই কার্ভের ক্ষেত্রে প্যারালাল অ্যাসিমটোট গুলো, মানে পসিবল অ্যাসিমটোট গুলো কার প্যারালাল হবে? y মাইনাস এক্স ইকুয়াল টু 0 এর প্যারালাল হবে। এবং দেখো এতটা অবধি ঠিক আছে কিনা বলো, তারপরে আমি যাব, তারপর আর কিছুই নেই। ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর কাজ। এইখানটা y মাইনাস এক্স ইকুয়ালস টু 0 এরিয়া। কি বললাম? হাইয়েস্ট ডিগ্রি টার্মের ক্ষেত্রে যেই ফ্যাক্টর গুলো তুমি পাবে, কার্ভের ক্ষেত্রে সম্ভাব্য অ্যাসিমটোট গুলো এই ফ্যাক্টর গুলো ইকুয়াল টু 0 করলেই তুমি পেয়ে যাবে এদের প্যারালাল হবে। তাহলে এর প্যারালাল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হবে? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এর প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয় আগে সেটা বলো। শুধু সিটা চেঞ্জ হয়ে যাবে। সিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে Plus এই k যে হবে। আমি কি বলতে চাই, প্লাস কি একটা অ্যানাদার কনস্ট্যান্ট তুমি দেবে। এবার এদের যদি প্যারালাল হয়, তার মানে কি হবে? এইটা তো থাকছেই, ইকুয়েশনটার মধ্যে এই পার্টটা থাকছেই, অ্যাসিমটোটের ক্ষেত্রে এই পার্টটা থাকবে। এবার কনস্ট্যান্টটা তোমাকে ডিটারমাইন করতে হবে, যে প্লাস কেটা যে বললে, তার জন্য এবার আমি কাজটা করব। আমার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ এইটা, প্রথমে ফ্যাক্টর বের করব, পসিবল অ্যাসিমটোট গুলো, সেই ফ্যাক্টর গুলো ইকুয়াল টু 0 করব, তাদের প্যারালাল হবে। এবার আমার কি তাদের প্যারালাল যেহেতু হচ্ছে, প্রথমে এর প্যারালাল বের করব, তারপর এর প্যারালাল বের করব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই y মাইনাস এক্স ফ্যাক্টরটা আমার দুবার উপস্থিত ছিল। তাই যখন লিখবো, কি করে লিখবো দেখাচ্ছি। না, আমি প্রথমে এইটারই বের করছি, এটা এক্সেপশনাল তো, তাই এটা আমি পরে ক্যালকুলেট করছি। আগে এটা করলে লিঙ্ক করতে সুবিধা হবে। y প্লাস এক্স ইকুয়াল টু 0। আমাকে একবার উপরে কার্ভের ইকুয়েশনটা লিখে রাখতে হবে, ওইটি কাজে লাগবে। ব্যাস, আর আমাকে ফ্যাক্টরটা লিখে রাখতে হবে। ফ্যাক্টর গুলো কি কি ছিল? এবার আমার প্রথম কাজ, the asymptote which is parallel to y plus x equal to 0 is given by, কি করে পাবো? কি করব? যার প্যারালাল হচ্ছে সেটা তো থাকছেই বলেছিলাম। তাহলে এর প্যারালাল ইকুয়েশন কি হবে? এইটা প্লাস কনস্ট্যান্ট, তাহলে এটা থাকছেই। এবারে প্লাস, প্লাসে কি থাকবে? আমি একটা কথা বলছি, লিমিট সব সময় ক্যালকুলেট করব এখানে mod x টেন্ডস টু ইনফিনিটি। mod x টেন্ডস টু ইনফিনিটি আর একটা ভ্যালু কাজে লাগাবো, যার প্যারালাল নিচ্ছি সেখান থেকে y এর ভ্যালুটাকে তুমি ইন টার্মস অফ x বের করে নেবে। তাহলে mod x টেন্ডস টু ইনফিনিটি, তার সাথে কি কাজে লাগাবে? y ইকুয়াল টু, এখান থেকে কি হচ্ছে বলো? মাইনাস এক্স। y ইকুয়াল টু মাইনাস এক্স। যার প্যারালাল বলছো, উপরে mod x টেন্ডস টু ইনফিনিটি নিলে তার সাথে তুমি অ্যাকচুয়ালি তুমি এই লাইন বরাবর মুভ করছো আর কি।
তার জন্য এই ঘটনাটা করতে হচ্ছে তোমাকে। এই লাইন বরাবর তুমি এগোচ্ছ, যার প্যারালাল হচ্ছে কি আছে, তাহলে তো এই বরাবর তুমি এগোচ্ছ যখন, এইটার উপরে পয়েন্ট গুলো কাজে লাগাতে হবে। তাহলে এরকম করে কাজে লাগাবে। এবার উপরে কি থাকবে, নিচে কি থাকবে? উপরে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা তুমি নিয়ে নিয়েছিলে, সেটা বাদ দিয়ে যে পার্টটা পড়ে থাকছে লিখে ফেলো। নিচে কি লিখবে? যেই ফ্যাক্টর গুলো তুমি পেয়েছিলে যার প্যারালাল করছো সেটা বাদ দিয়ে যে পড়ে থাকছে, কে পড়ে থাকছে? y y minus minus x x the whole whole square. square. ব্যাস, কাজ শেষ। ইকুয়ালস টু 0। তাহলে এইটা হচ্ছে তোমার y প্লাস এক্স, এটা হচ্ছে সেই কনস্ট্যান্ট পার্টটা, এটাকে ক্যালকুলেট করতে হবে। এবার এটাকে ক্যালকুলেট কিভাবে করব, একটু কথা ভালো করে শুনে রাখবে। যদি যখন লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি করবে তুমি, উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি যদি সমান হয়ে যায় তখন কনস্ট্যান্ট হবে জিনিসটা। আমি কথায় কথায় বললাম উপরটা বেরোলো 2x কিউব, নিচেটা বেরোলো 4x কিউব, x কিউ কেটে গেল, 1/2। যদি উপরে ধরো একটা কনস্ট্যান্ট টার্ম আছে আর নিচে ধরো x² x কিউ যা হোক রইলো, মানে এর আর এর যদি আলাদা হয়ে যায়, ঠিক আছে, তাহলে 2/x mod x টেন্ডস টু ইনফিনিটি এই ভ্যালুটা 0 হয়ে যাবে। যদি এরকম টাইপের পাও তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাসিম্পটট বেরোবে না, কারণ এই ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। mod x টেন্ডস টু ইনফিনিটি x³ বা x² তুমি যদি পাও কোনো ক্ষেত্রে, তাহলে সেই জন্য কি করতে হবে তোমাকে, একই ঘাতের যেই পদগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করতে হবে। এখানে 2 ঘাতের আছে x² মাইনাস y², তাহলে সেইটা বাই এইটা, -1 বাই এইটা, এটা একটা আলাদা লিখবো। তাহলে y প্লাস এক্স or প্লাস লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y ইকুয়াল টু -x x² মাইনাস y² বাই y মাইনাস x হোল স্কোয়ার প্লাস লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y ইকুয়াল টু -x -1 বাই এবার আর কি, এবার ক্যালকুলেট করো, y প্লাস এক্স প্লাস লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, x² মাইনাস y² ছিল তো। একটা জিনিস একটু এখানে খেয়াল করবে, এখান থেকে যতটা ফ্যাক্টরাইজ করা যায় করে নিতে হবে আমাকে। এটাকে ভাঙলে কি হবে, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, তার মানে একটা মাইনাস বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা, আমি এটাকে মাইনাস না দিয়ে এটাকে আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারও তো লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে তোমার ফাইনালি পড়ে থাকছে এই পার্টটা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার প্লাস লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y ইকুয়াল টু -x টা এখানে পুট করে দাও, -x করলে কি 4x² -1 বাই 4x², মাইনাসটা বাইরে দিয়ে দিলাম। এবার y প্লাস এক্স প্লাস লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y ইকুয়াল টু -x পুট করবো। এবারে আমি y ইকুয়াল টু -x পুট করলে আমার কি হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তো 0/2x যাই হোক না কেন এই ভ্যালুটা 0 হয়ে গেল, প্লাস প্লাস নয় মাইনাস হচ্ছে, এই ভ্যালুটা কি হবে 1/∞ টেন্ডস টু 0। তার মানে তোমার ইকুয়েশনটা বেরিয়ে গেল একটা অ্যাসিম্পটট এইটা। দেখো কারো প্রবলেম থাকলে বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দ্বিতীয় যেটা বললাম ওর ক্ষেত্রে বের করব একই অ্যাপ্রোচ, শুধু যে ফ্যাক্টরটা সেটা এখানে y মাইনাস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ দুটো আছে। প্লাস লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y ইকুয়ালস টু কত,
y ইকুয়ালস টু বলো এক্স এক্স x, অ্যাপ্রোচ একই, উপরে কি থাকবে হাইয়েস্ট ডিগ্রি বাদ দিয়ে বাকিটা, নিচে কি থাকছে এইটা বাদ দিয়ে যে অন্য ফ্যাক্টরটা ছিল হাইয়েস্ট ডিগ্রিতে সেটা কে ওয়াই প্লাস এক্স y প্লাস এক্স ইকুয়ালস টু 0। একইভাবে তুমি এটাকে ক্যালকুলেট করবে y মাইনাস এক্স হোল স্কোয়ার, এখান থেকে দেখো ঠিক আছে, প্লাস লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস এক্স মাইনাস 1 মানে মাইনাস লিমিট 1 বাই ওয়াই প্লাস এক্স, তলায় এগুলো আছে কিন্তু আমি লিখলাম না, ইকুয়ালস টু 0। এবার ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাকে আমি ইয়ে করছি ফ্যাক্টরাইজ করার জন্য, যেটা করার করছি মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স, কারণ মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তোমাদেরকে এটা আর বলতে হচ্ছে না, তোমরা জানো ওয়াই প্লাস এক্স বাই ওয়াই প্লাস এক্স, আর এটাকে ওয়াই ইকুয়াল টু এক্স ছিল তো, মড এক্স টেন্স টু ইনফিনিটি 1 বাই 2x ইকুয়ালস টু 0। এবার আর কি, এবার ক্যালকুলেট করে নাও, এটা তো 1 হয়ে গেল, তার মানে আর এটা 0, y মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এটা কমন টমন নিলে তাহলে এখানে তুমি অ্যাসিম্পটোট গুলো কি পেলে, এর প্যারালাল অ্যাসিম্পটোট, মানে আমার ওগুলোই অ্যাসিম্পটোট কার্ভের ক্ষেত্রে, y মাইনাস এক্স ইকুয়াল টু 0, আর উপরটার জন্য কি পেয়েছিলে প্রথমটার জন্য, ব্যাস এই হচ্ছে তোমার অ্যাসিম্পটোট ক্যালকুলেট করার প্রসিডিওর। 3 ডিগ্রি কার্ভ ছিল, সর্বোচ্চ 3টে অ্যাসিম্পটোট থাকতে পারে, সর্বোচ্চ 3টেই বেরোলো। দেখো এটাই ইম্পর্টেন্ট জায়গা এই চ্যাপ্টারে, ঠিক আছে। এবার একটা জিনিস বলি, যে কোনো ক্ষেত্রে ধরো হাইয়েস্ট ডিগ্রি টার্মে এমন একটা কিছু এলো যার ফ্যাক্টর গুলো ইমাজিনারি হচ্ছে, লিনিয়ার ফ্যাক্টর হতে হবে, কারণ একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিনিয়ার হয়, লিনিয়ার ইকুয়েশন। তাহলে ধরো এরকম একটা পেলে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা এরকম ছিল, তাহলে এর প্যারালাল কোন অ্যাসিম্পটোট আমি পাবো, বলো অর্ক, বলো অর্ক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এর প্যারালাল কোন অ্যাসিম্পটোট এক্সিস্ট করবে, x minus y equal to 0. এর ফ্যাক্টর গুলো কি হবে, মানে x square plus y square equal to 0 এর কথা বললেন না মাইনাস এর কথা বললেন? এই যেটা এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এইটার তো ফ্যাক্টর হবেই না। এটা হবেই না, রিয়েল ফ্যাক্টর হবে না, কমপ্লেক্স ফ্যাক্টর, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো অ্যাসিম্পটোট এক্সিস্ট করবে না, মানে এর প্যারালাল কিছু হবে না, বাকিগুলোর হবে। এটাই আমি বললাম, কোনো কার্ভের ক্ষেত্রে যদি পাও তুমি দেখবে যে সেগুলোকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে কিনা, যেটা করা যাচ্ছে না সেটা ছেড়ে দেবে, বা কোনো ক্ষেত্রে ধরো এরকম পেলে, এর ক্ষেত্রেও তুমি কিন্তু করতে পারবে না, এর ক্ষেত্রেও ফ্যাক্টর গুলো তোমার মানে এটা ফ্যাক্টরাইজই করা যাবে না, কমপ্লেক্সই করা যাবে, রিয়েলে করা যাবে না। হয়ে গেল। এবার একটা আমি স্পেশাল টেকনিক বলবো, যার সাহায্যে তুমি কি বলবো ভার্টিক্যাল আর হরাইজন্টাল বের করতে পারবে, স্পেশাল টেকনিক। প্রথমে কি বলেছিলাম যে এক্স ইকুয়াল টু এ, এটা যদি ইমপ্লাই করে তাহলে এক্স ইকুয়াল টু এ হচ্ছে মানে কি ভার্টিক্যাল,
এই যে ভার্টিক্যাল অ্যাসিম্পটোটটা আছে সেটা একটা রেশনাল অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা যদি পাই, ধরো তার হাইয়েস্ট ডিগ্রি টার্মটা এরকম ছিল, এরকম বেরোলো তোমার ধরো, তাহলে অ্যাসিম্পটোট গুলো কার কার প্যারালাল হবে? পসিবল অ্যাসিম্পটোট গুলো বলো। x ইকুয়াল টু 0, y ইকুয়ালস টু 0। সমস্যাটা হচ্ছে আমরা এগুলো শিখে গেছি, কিন্তু এইটা আমরা বের করতে পারবো না, ওই নিয়মে আমরা আর করতে পারবো না। এইটার জন্য আমাদেরকে আলাদা অ্যাপ্রোচ নিতে হবে। এই কারণেই করতে পারবো না, তুমি যখন ক্যালকুলেট করতে যাবে দেখবে তোমার কোনো একটা লিমিটে দেখবে প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো একটা পার্টে গিয়ে দেখবে ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে, তাই তুমি তখন ওইভাবে করতে পারবে না এবং করতে গেলে অনেক বড় হয়ে যাবে, এটা একটা ব্যাপার আর কি। এর ক্ষেত্রে আমরা একটা শর্ট ট্রিক ইউজ করব, যে এমনি যদি কি বলবো, এইগুলো যদি হচ্ছে মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল, সেটার জন্য আমরা এই স্পেশাল টেকনিকটা ব্যবহার করব। বাকিগুলো কি আমার এগুলো অবলিক অ্যাসিম্পটোট হয়ে যাচ্ছে, এখানে তো আমরা y ইকুয়াল টু mx প্লাস c টাইপের পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ওই টেকনিকটা ইউজ করব। এই ক্ষেত্রে ওটা ইউজ করতে পারি, কিন্তু এখানে আমার আরো ছোট একটা টেকনিক আছে, সেটা জানবো। তাহলে x ইকুয়াল টু a আছে, মনে রাখবে যখন আমি x ইকুয়াল টু a বের করতে চাইছি তখন আমি কি করব, একটা x ইকুয়াল টু a আর একটা y ইকুয়ালস টু b। x ইকুয়াল টু a হচ্ছে মানে কি প্যারালাল টু কোন অ্যাক্সিস সেটা জানতে হবে, আর এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে কথাগুলো লিখছি এটাই ইম্পর্টেন্ট, এখান থেকে আমি বের করতে পারবো। যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তখন আমি অ্যাসিম্পটোটের ইকুয়েশন কি করে পাবো, যার প্যারালাল হচ্ছে তার হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার অফ এক্স, তার যে কোফিসিয়েন্টটা হবে মানে এক্স এর সর্বোচ্চ ঘাতের যে কোফিসিয়েন্ট সেটা ইকুয়াল টু 0 করলেই তুমি পেয়ে যাবে কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে y ইকুয়াল টু বি। y ইকুয়াল টু বি হচ্ছে মানে কি আমার হরাইজন্টাল। দেখো এটা ঠিক আছে, একটা এক্সাম্পল দিলেই হয়ে যাবে। এক্সাম্পল আমি দিচ্ছি এক্ষুনি। যার প্যারালাল বলবে তার হাইয়েস্ট ডিগ্রি কোফিসিয়েন্টটা ইকুয়াল টু 0 করে নেবে। একইভাবে যদি এক্স ইকুয়াল টু এ বলি তখন কি হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার অফ, এখানে প্যারালাল টু ওয়াই ছিল, তাহলে ওয়াই এর হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার তার কোফিসিয়েন্ট ইকুয়াল টু 0 করবে, তাহলেই তুমি পেয়ে যাবে এইটা। এই দুটো মনে রাখতে হবে তোমাকে। এবার কোনো ক্ষেত্রে তুমি যদি দেখতে পাও এই যে কোফিসিয়েন্ট গুলো বললাম সেই কোফিসিয়েন্ট গুলো যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে, বা সেই কোফিসিয়েন্ট গুলোকে তুমি যদি লিনিয়ার ফ্যাক্টরে ফ্যাক্টরাইজ না করতে পারো তখন কিন্তু এক্সিস্ট করবে না। এক্সাম্পল দরকার, সমস্ত এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা ধরো আছে। এক মিনিট, আর একটা জিনিস তো এই কার্ভের ক্ষেত্রে হাইয়েস্ট ডিগ্রি পার্ট কোনটা বলো তো? x স্কোয়ার y স্কোয়ার এটা একটা হাইয়েস্ট ডিগ্রি পার্ট। তাহলে দ্য পসিবল অ্যাসিম্পটোটস আর প্যারালাল টু দিস অ্যান্ড দিস। এবার আমি কি বলেছিলাম, x ইকুয়াল টু 0 এর প্যারালাল, x ইকুয়াল টু 0 মানে কি কোন অ্যাক্সিস, y অ্যাক্সিস, y অ্যাক্সিসের প্যারালাল, এটা হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল, এটা x অ্যাক্সিসের প্যারালাল। তাহলে y অ্যাক্সিসের প্যারালালের ক্ষেত্রে কি বললাম, এই ইকুয়েশনে y এর সর্বোচ্চ যে ঘাত আছে, y এর সর্বোচ্চ ঘাত তার কোফিসিয়েন্ট এখানে খুঁজি, y এর সর্বোচ্চ ঘাত কত আছে এখানে, y স্কোয়ার y, y স্কোয়ার y, তাহলে সর্বোচ্চ ঘাত কে, y স্কোয়ার এর কোফিসিয়েন্টটা খুঁজবো, y স্কোয়ার এর কোফিসিয়েন্ট কি কি, তাহলে y স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইটা ইকুয়ালস টু 0 করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে x ইকুয়াল টু x ইন্টু এক্স মাইনাস 1, মানে y অ্যাক্সিসের প্যারালাল গুলো কি হচ্ছে x ইকুয়াল টু 0। দেখো y অ্যাক্সিসের প্যারালাল কি হতে হতো, y অ্যাক্সিসের প্যারালাল মানে ইকুয়েশন কি হয়, x ইকুয়াল টু কনস্ট্যান্ট, বেরোলো, পারবে এটা?
হ্যাঁ স্যার স্যার বুঝেছি। এই ঠিক আছে? জায়গাটা যেটা বললেন x ইকুয়ালস টু 0 মানে প্যারালাল টু y অ্যাক্সিস দিয়ে তারপরে কি ওই আহ, এই জায়গাটা তারপরে একটুখানি যার এই যে কার প্যারালাল হচ্ছে, যার y প্যারালাল অ্যাক্সিস হবে, তাহলে ওয়াই এর হাইয়েস্ট ডিগ্রি কোফিসিয়েন্ট, হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোফিসিয়েন্টটা তুমি নেবে। ইকুয়েশন থেকে ওয়াই এর সর্বোচ্চ ঘাত আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টটা তুমি খোঁজো, কালেক্ট করো ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স, সেটা ইকুয়ালস টু 0 করে দাও, তাহলেই পেয়ে যাবে এইটা। ঠিক আছে? হ্যাঁ তাহলে আর তো আমাকে বলতে হবে না যে যখন ওয়াই ইকুয়াল টু 0 বলবো সেই ক্ষেত্রে আমি কি করব, এক্স অ্যাক্সিস তার প্যারালাল, মানে ইকুয়েশন আমি খুঁজবো যে এক্স এর সর্বোচ্চ ঘাত যে আছে তার কোফিসিয়েন্ট। ইকুয়েশন থেকে এক্স এর সর্বোচ্চ ঘাতের কোফিসিয়েন্ট কে, এক্স এর সর্বোচ্চ ঘাতটা কত এখানে, x এর 2 আছে, তাহলে তার কোফিসিয়েন্টটা কত, তাহলে y ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই। মাইনাস y। হয়ে গেল। পারবে করতে? যখনই এরকম সিচুয়েশন পাবে তখনই এই অ্যাপ্রোচ গুলো কাজে লাগাবে। প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তখন এই ট্রিক গুলো, সেটা একমাত্র রেশনাল অ্যালজেব্রিক কার্ভ মানে এই ধরনের কার্ভের ক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারবে। বাকি ক্ষেত্রে তো তোমাকে ওগুলো করতেই হচ্ছে। ওই যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার ছিল, ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, সেখানে আমি কি করে করতে পারি দেখো, হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু, মানে এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0 এদের প্যারালাল হবে। এবার এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল মানে ওয়াই এর সর্বোচ্চ ঘাত, ওয়াই এর সর্বোচ্চ ঘাত 1ই আছে এখানে, তার কোফিসিয়েন্ট কি ছিল, এখানেও একইভাবে করতে পারবে। স্যার এখানে ভার্টিক্যাল এবারে এসিম্পটোট আর হরাইজন্টাল এসিম্পটোট হলো। হ্যাঁ, হুম। ভার্টিক্যাল হরাইজন্টাল দুটোই বেরিয়ে গেল, কোনো প্রবলেম নেই। এ একই ট্রিক, ট্রিক একটাই, যার প্যারালাল হচ্ছে তার সর্বোচ্চ ঘাতের কোফিসিয়েন্টটা ইকুয়াল টু 0, তাহলেই বেরিয়ে যাবে। এবার আমি বলছিলাম যে যদি কোফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট হয়ে যায় বা যে কোফিসিয়েন্টটা বেরোচ্ছে সেটাকে যদি আমি লিনিয়ার ফ্যাক্টরে ফ্যাক্টরাইজ না করতে পারি তাহলে কিন্তু পাবো না। এক্সাম্পল দরকার, এক্সাম্পল কোথায় গেল, এটা কনস্ট্যান্ট, দাঁড়াও তোমাদেরকে আমি একটা এরকম এক্সাম্পল বলছি, ওয়াই কিউ প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 1, এই কার্ভের ক্ষেত্রে হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে ওয়াই কিউ, তার মানে ওয়াই ইকুয়ালস টু 0, মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে এক্স এর হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোফিসিয়েন্ট, এক্স এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম আছে 2, সেটা ইকুয়ালস টু 0, 2 ইকুয়ালস টু 0 কোনোদিন পসিবল নয়, তাই আমরা এই ক্ষেত্রে কোনো অ্যাসিম্পটোট পাবো না। বোঝা গেল কি? ঠিক আছে, এবার আর তো কিছু নেই, ওয়াই ইকুয়ালস টু 0 ছিল, আমরা তো আর এক্স এর ক্ষেত্রে চেক করতে পারবো না এখানে। এবার আর একটা এমন এক্সাম্পল আমি বলছি, যদি কোনো ক্ষেত্রে ধরো কোফিসিয়েন্টটা তুমি এরকম পেয়ে গেলে, কারণ এটাকে ফ্যাক্টরাইজ তুমি করতে পারবে না, এক্স প্লাস 3i এক্স মাইনাস 3i কমপ্লেক্সে চলে যাচ্ছে, রিয়েলে পারবে না, তাহলে এই কন্ডিশনটাও মনে রাখবে, যদি কোফিসিয়েন্টটা কনস্ট্যান্ট হয়ে যায় বা কোফিসিয়েন্টটা এমন একটা কিছু চলে এলো, মানে এমন একটা পলিনোমিয়াল এলো যেটাকে আমি লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে পারছি না, তখন অ্যাসিম্পটোট এক্সিস্ট করবে না। কি বলেছিলাম, একটা কার্ভের ক্ষেত্রে অ্যাসিম্পটোট সবসময় এক্সিস্ট নাও করতে পারে, সেরকম এক্সাম্পল আমরা দেখলাম। যদি এক্সিস্ট করে কটা করবে, কার্ভের সর্বোচ্চ ডিগ্রি যত ততগুলো করতে পারে সর্বোচ্চ, সর্বনিম্ন কত আমরা জানি না, সেটা ক্যালকুলেট করলেই দেখতে পাবো। এটা একটা হয়ে গেল, আর বাকি থাকছে হুম হুম এখানে আর কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা দেখতে পারবে, একই টাইপের অঙ্ক। এবার আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে ফেলি, যদি কোনো ক্ষেত্রে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন এরকম দেখতে হয়, এফ এন প্লাস মানে কি সর্বোচ্চ ঘাত যত হবে অন্য যে বাকিটা পড়ে থাকছে তার থেকে 2 ঘর কম হবে, এরকম অবস্থায় যদি থাকে, এবং যদি এফ এন এর ক্ষেত্রে মনে রাখবে কোনো ফ্যাক্টর যদি রিপিট না করে, এফ এন এর ক্ষেত্রে যেহেতু এটা এন ডিগ্রির পলিনোমিয়াল, তাহলে এখানে এন খানা ফ্যাক্টর থাকবে, প্রত্যেকটাকে ডিস্টিংক্ট হতে হবে এবং লিনিয়ার হতে হবে।
ঠিক আছে। এবং fn মাইনাস টু মানে কি, এখানে সর্বোচ্চ কত ডিগ্রি টার্ন থাকতে পারে, n মাইনাস টু ডিগ্রির সর্বোচ্চ, এর ক্ষেত্রে হচ্ছে অ্যাট মোস্ট n মাইনাস টু, এটা হতে হবে তার ডিগ্রি। আর এর ক্ষেত্রে হতে হবে n খানা ডিস্টিংক্ট লিনিয়ার ফ্যাক্টর। তাহলে আমরা সেই কার্ভের ক্ষেত্রে অ্যাসিম্পটোটের ইকুয়েশনটা পেয়ে যাব fn প্লাস fn মাইনাস টু ইকুয়াল টু জিরো যদি হয় এবং এই কন্ডিশন গুলো যদি হোল্ড করে, তার অ্যাসিম্পটোটের ইকুয়েশন হবে কি fn ইকুয়াল টু জিরো। এবং এটা কি হবে, এটাকে আমরা বলবো জয়েন্ট ইকুয়েশন, মানে কি যত অ্যাসিম্পটোট গুলো হবে সেগুলোকে আমরা যদি গুণ করে ইকুয়ালস টু জিরো করি আর কি একসাথে, জয়েন্ট ইকুয়েশন অফ অ্যাসিম্পটোটস, তখন আমরা এভাবে পেয়ে যাব। এবার একটা এক্সাম্পল বলি, তাহলেই হয়ে যাবে। কেমন এক্সাম্পল, ধরো এরকম আছে, এই কোশ্চেনটা কেমন দেখতে, আমি যদি এটা এদিকে নিয়ে চলে আসি, বলেছিলাম একটা 2 ডিগ্রি এবং সর্বোচ্চ মানে এখানে 0 ডিগ্রি মানে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্টই আছে এটা, তার এটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল যার ডিগ্রিটা হচ্ছে এর থেকে 2 ঘর কম, আর এর ডিগ্রি হচ্ছে 2। এবং f2 এর যদি ফ্যাক্টরাইজ করি আমরা, দুটো ডিস্টিংক্ট লিনিয়ার ফ্যাক্টর পেলাম। তাহলে এর ক্ষেত্রে অ্যাসিম্পটোটের ইকুয়েশন তুমি ডাইরেক্ট বলতে পারবে, আলাদা আলাদা করে বলতে চাইলে এইটা, একসাথে বলতে চাইলে এইটা। দেখো ঠিক আছে, গোবিন্দ ঠিক আছে? স্যার তখন ওই ওই এফ টি ইকুয়াল টু জিরো করে দেবো, ওই যে টার্ম দুটো বার করতে গিয়ে এরকম তো ফর্মে f2 এলো। f2 ইকুয়াল টু জিরো, যেটা হাইয়েস্ট আচ্ছা, পার্ট আছে সেটা ইকুয়াল টু হ্যাঁ জিরো। ঠিক আছে, মানে এটাই তো করলাম, তো এটা ইকুয়াল টু জিরো হ্যাঁ হয়ে যাবে। এটা শর্ট ট্রিক হিসাবেও কাজে লাগে অনেক সময়। কোন একটা কার্ভ ধরো দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 1, এমসিকিউ দিল, এর ক্ষেত্রে পসিবল অ্যাসিম্পটোট গুলো কেমন কেমন হবে, তখন তুমি বলতে পারবে f2 প্লাস f অফ জিরো ইকুয়াল টু জিরো আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটাই হবে অ্যাসিম্পটোটের ইকুয়েশন, মানে এক্স প্লাস 2y ইকুয়াল টু জিরো আর একটা এক্স মাইনাস 2y ইকুয়াল টু জিরো। করতে পারবে এই ধরনের অঙ্ক। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, এই যে কার্ভটা আমরা পেলাম, এর ক্ষেত্রে অ্যাসিম্পটোট গুলো পেলাম, তাহলে এই অ্যাসিম্পটোটের ইকুয়েশন আর এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন, অ্যাসিম্পটোট গুলো আমরা যদি কার্ভের সাথে ইন্টারসেকশন করাই তাহলে কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের লাগে, এমসিকিউতে প্রচুর পরিমাণে লাগবে। খেয়াল রাখবে, যদি n ডিগ্রির পলিনোমিয়াল হয় তাহলে এই অ্যাসিম্পটোট গুলো কার্ভকে সর্বোচ্চ এতগুলো বিন্দুতে ইন্টারসেক্ট করতে পারে। তার মানে যদি একটা কার্ভ কোয়াড্রেটিক কার্ভ হয়, সেই ক্ষেত্রে অ্যাসিম্পটোট গুলো কটা বিন্দুতে ছেদ করবে, কোয়াড্রেটিক বললাম তো n ইন্টু n মাইনাস টু, হ্যাঁ ঠিকই আছে, এরকম হয়ে গেল তো কোয়াড্রেটিক কার্ভ, তাই তো, মানে 4। দাঁড়াও 1 মিনিট, একটা জিনিস চেক করছি। স্যার এখানে যদি স্যার হুম এখানে যদি ওয়ানটা না আসতো, মানে কনস্ট্যান্ট টার্ম যদি না থাকে এই এফ হুম এন প্লাস এফ এন মাইনাস টু তে, এরকম যদি কনস্ট্যান্ট পার্ট না হয়, তাহলে তাহলে তো এই ফর্মুলাটা ইউজ করতে পারবো যেটা বললেন এফ এন ইকুয়ালস টু জিরো, মানে আগে যেটা হ্যাঁ ছিল এক্স অবভিয়াসলি স্কোয়ার। পারবে। দেখো কনস্ট্যান্ট আছে মানে কি, সর্বোচ্চ কত বলেছিলাম f2 আছে, সর্বোচ্চ হতে পারে f0, সর্বোচ্চ তার মানে সর্বোচ্চ 0 ডিগ্রি, মানে সর্বোচ্চ কনস্ট্যান্ট হতে পারে, সর্বনিম্ন তার থেকে কম হতে পারে, মানে 0 হতেই পারে। ঠিক আছে, এইখানে আমার একটু ভুল হলো, এটা এটা আমি ধরো বলছি যে একটা কিউবিক পলিনোমিয়াল আছে, কোন একটা কার্ভের ইকুয়েশনে সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 3, ঠিক আছে, n ইকুয়াল টু 3, তাহলে সেই ক্ষেত্রে কটা বিন্দুতে ছেদ করবে, 3, তার মানে 3টে বিন্দুতে। যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে সেক্ষেত্রে কটাতে করবে, 8টা বিন্দুতে। এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে।
একটা এখানে আমি এমসিকিউ দেখছিলাম, এমসিকিউটা যদি একটু বলি তাহলে বুঝতে পারবে। স্যার n ইকুয়ালস 2 হলে কি হবে? হুম n ইকুয়ালস n ইকুয়ালস 2 n ইকুয়ালস 2 হলে কি হবে? কিছুই হবে না, কোনো পয়েন্টেই ছেদ করবে না। এক্সাম্পল ছিল বলছি। না না স্যার, কিন্তু একটা অ্যাসিম্পটোট তো আপনার দেখো এখানে n একটা জিনিস মাইনাস 2 বলছি, পয়েন্ট। দাঁড়াও বলতে দাও। কি বলেছিলাম প্রথমেই আজকে, অ্যাসিম্পটোটটা কার্ভকে ইন্টারসেক্ট করতেও পারে, নাও করতে পারে। যদি ইন্টারসেক্ট করে সর্বোচ্চ অতগুলো বিন্দুতে করতে পারে। এই যে তুমি এই কার্ভটার কথা বলছিলে, তুমি দেখো এর অ্যাসিম্পটোট গুলো বেরোলো এইটা, দুজনের ইন্টারসেকশন ঘটাও, মানে 1 আর 2 কে সলভ করো, দুটোকে ইকুয়াল করে দাও। কোনোদিন পসিবল নয়, সলিউশন নেই, নো হবে আর কি, ঠিক আছে। আমি প্রথমে যেটা বলছিলাম ওটা অ্যাকচুয়ালি বাই কোয়াড্রেটিক দিতে হতো, বাই কোয়াড্রেটিক। যদি কোনো জায়গাতে কোনোদিন কোনো জায়গাতে কোয়াড্রেটিক পেয়ে যাও, ওটা জানবে ভুল আছে, ওটা তোমরা বাই কোয়াড্রেটিক করে নেবে কোনো জায়গায় কোনো কোশ্চেনে, ঠিক আছে। বুঝতে পারলে তন্ময় 2 এর ক্ষেত্রে কি হলো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এটা তো হয়ে গেল n ইন্টু n মাইনাস 2। আর একটা জিনিস মনে রাখবে, আমরা তো n খানা অ্যাসিম্পটোট বললাম, এই fn ইকুয়াল টু 0 তে n খানা অ্যাসিম্পটোটের গুণফল ছিল। কিন্তু যদি সিঙ্গেল হয়, যদি একটা অ্যাসিম্পটোট থাকে, n ডিগ্রির পলিনোমিয়াল থাকে, তাহলে কটাতে কাট করতে পারে? ধরো n ইকুয়াল টু 3 আছে, আমি একটা অ্যাসিম্পটোট বলছি, তাহলে একটা অ্যাসিম্পটোট কার্ভটাকে সর্বোচ্চ একটা বিন্দুতে কাট করতে পারে, ঠিক আছে। মানে যদি n ডিগ্রির পলিনোমিয়াল হয়, একটা অ্যাসিম্পটোট কার্ভটাকে সর্বোচ্চ n মাইনাস 2টা বিন্দুতে কাট করতে পারবে। n ইকুয়াল টু যদি 4 হয়, সর্বোচ্চ দুটো বিন্দুতে, মানে ওই বিন্দুটা হচ্ছে দুটো। এইভাবে ব্যাপারটা আসছে আর কি। একটার জন্য n মাইনাস 2, nটার জন্য n ইন্টু n মাইনাস 2। এটা রেজাল্টটা খেয়াল রাখবে। লাস্ট আর দুটো, বলো কি? এই লাস্টে বললেন, বুঝতে পারলাম। লাস্টের টাইম বললাম যে, দাঁড়াও বলছি, fn ইকুয়াল টু 0টা কি? fn ইকুয়াল টু 0 এর মধ্যে n খানা অ্যাসিম্পটোট একসাথে গুণ করে লেখা আছে, সেই প্রোডাক্টটা ইকুয়াল টু 0, মানে ওর মধ্যে তুমি সমস্ত অ্যাসিম্পটোট গুলো গুণ আকারে ইকুয়াল টু 0 করে দিলে। এবার আমি বলতে চাইছি যে ওই n খানা অ্যাসিম্পটোট এবং কার্ভে যদি ইন্টারসেকশন করাই, তখন n ইন্টু n মাইনাস 2 এতগুলো পয়েন্ট হতে পারে। কিন্তু যদি আমি একটা সিঙ্গেল অ্যাসিম্পটোট নিই, সিঙ্গেল অ্যাসিম্পটোট এবং কার্ভের মধ্যে ইন্টারসেকশন ঘটাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিম্পটোটটা কার্ভটাকে n মাইনাস 2টা পয়েন্টে কাট করবে, যদি কার্ভের ডিগ্রিটা আমার n হয়, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে ভালো হতো। এক্সাম্পল, এই তো এক্সাম্পল ধরো, আর হবে না কেউ, f3, ঠিক আছে, f3 প্লাস f অফ 1, একটা 1 ডিগ্রি থাকতো তো, তাই তো, ঠিক আছে, আমি একটা 1 ডিগ্রি দিয়ে দিচ্ছি, এটা ধরো আছে। তাহলে এই একটা অ্যাসিম্পটোট আর এই একটা ধরো তোমার কার্ভ, আমি কথায় কথা বললাম অ্যাসিম্পটোটটা এটাই হলো। তাহলে এইটা আর এইটা, এদের নাম্বার অফ ইন্টারসেক্টিং পয়েন্ট হবে দুটো, তুমি ক্যালকুলেশন করে দেখে নেবে, y ইকুয়াল টু x, আর এইটা, তুমি দুটো সলিউশন পাবে, ঠিক আছে। ঠিক আছে। এই টাইপের জিনিসগুলো আমি বলতে চাইছি। হয়তো এখানে আমার কার্ভটা দিতে কিছু গোলমাল হতে পারে, হয়তো ইয়ে হতে পারে, মানে আমি এইটা জিনিসটা অ্যাকচুয়ালি বলতে চাইছি। এবার পোলার কার্ভের ক্ষেত্রে কি করে অ্যাসিম্পটোট বের করব? কার্টেসিয়ান তো অনেক হলো, পোলারটা জেনে রাখো, জাস্ট পরীক্ষাতে যদি দিয়ে দেয় তখন যেন করতে পারো। পোলার মানে কি? এই ধরনের ইকুয়েশন হয়,
আমরা ক্যালকুলেট কি করে করব, আরটাকে চেঞ্জ করে দেবো 1/u তে। তার মানে আমার ইকুয়েশনটা হয়ে যাবে 1/= f of থিটা। এবার আমি ক্যালকুলেট করব এই দিকটা তো থিটা দিয়ে ইকুয়েশন আছে, তাহলে আমি ইউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। ধরো ইউ এর ভ্যালুটা কি 1/f of থিটা। তাহলে 1/f of থিটাটা আমি যদি ইকুয়ালস টু 0 করে দিই, সেখান থেকে থিটার ভ্যালুটা পেয়ে যাব। যেই থিটার ভ্যালু পাবো তাকে আমি বলবো θ1। তাহলে লিমিট ইউ টেন্ডস টু 0 থিটা, সেটাকে বললাম θ1। তাহলে অ্যাসিম্পটোটের ইকুয়েশন কি হবে, স্মল পি বলতে যেটা বোঝায় সেটাই, লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম পোল টু দ্য ট্যানজেন্ট, p ইকুয়াল টু r sin θ1 মাইনাস থিটা, যেখানে p এর ভ্যালুটা কি হবে, ব্যাস এইটুকুন মনে রাখতে হবে। আরটাকে চেঞ্জ করবে 1/u তে, ইউ টেন্ডস টু 0, থিটার ভ্যালু হবে θ1। এটা একটা এক্সাম্পল দিয়ে দিই, হয়ে যাবে। আর ইকুয়াল টু ধরো a কোসেক n থিটা, মানে আমার ইকুয়েশনটা এরকম ছিল, আমি একদম লিখে ফেললাম এইটা। এর ক্ষেত্রে পোলার অ্যাসিম্পটোট আমি বের করতে চাইছি। তাহলে ইউ এটা আমার ইউ ইকুয়াল টু 1/r, তো আর হচ্ছে এটা 1/r মানে কি সাইন n থিটা বাই এ, হয়ে গেল সাইন n থিটা বাই এ। এবার একসাথেই আমি ডিউ ডি থিটাটা ক্যালকুলেট করে নিলাম, মাইনাস নয় প্লাস n cos n থিটা বাই এ, এটা হয়ে গেল। বলেছিলাম ইউ টেন্ডস টু 0 করব, মানে ইউ ইকুয়াল টু 0 করে দিলাম, তাহলে সাইন n থিটা ইকুয়ালস টু 0। তার মানে n থিটা ইকুয়াল টু পায়ের গুণিতক, যেখানে m ইকুয়াল টু m বিলংস টু z করে দিলাম, তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম। এটাই আমি ধরে নিলাম θ1। দেখো এতদূর ঠিক আছে? ভক্ত ঠিক আছে? ঠিক আছে। এবার ডিউ ডি থিটা পেয়ে গেছি, θ1 এর ভ্যালু পেয়ে গেছি। এবার পি এর ভ্যালু ক্যালকুলেট করে নিচ্ছি। লিমিট থিটা টেন্ডস টু θ1 মাইনাস অফ ডি থিটা ডিউ মাইনাস অফ a বাই n cos n থিটা, এটা পেলাম। তাহলে থিটা টেন্ডস টু θ1, তার মানে আমি এখানে বসিয়ে দিলাম a বাই n cos n θ1, আর তো কোথাও কিছু বসানোর নেই। এবার n θ1 মানে কি m পাই, cos m পাই। cos m পাই এর ভ্যালু আমরা জানি প্লাস মাইনাস 1 হয়, ঠিক আছে। cos m পাই অ্যাকচুয়ালি cos m পাই হয় -1 হোল টু দি পাওয়ার m। m এর ভ্যালু ইভেন হলে অড হলে, মানে এর দুটো ভ্যালু হতে পারে, একটা প্লাস মাইনাস 1 আর কি। তাহলে এইখান থেকে আমি পেয়ে গেলাম কি প্লাস মাইনাস 1, মানে প্লাস মাইনাস আছে মানে কি মাইনাস প্লাস, ও মাইনাস প্লাস লেখাও কোনো প্রবলেম নেই, প্লাস মাইনাস যদি লেখাও কোনো প্রবলেম নেই। এটা হয়ে গেল পি এর ভ্যালু। এবার কি ইকুয়েশন অফ অ্যাসিম্পটোট, পি ইকুয়াল টু আর সাইন θ1 মাইনাস থিটা। তাহলে অতএব মাইনাস প্লাস এ বাই এন ইকুয়াল টু আর সাইন θ1, মানে এম পাই বাই এন ছিল। এটি হচ্ছে তোমার উত্তর। স্যার মাইনাস প্লাসটা কেন হলো একটু আরেকবার বলেন এই জায়গাটা। মাইনাস প্লাস কেন লিখলাম, কস এই ভ্যালুটা ছিল প্লাস মাইনাস 1, তাহলে প্লাস মাইনাসের সাথে যখন মাইনাস কোয়ান্টিটি গুণ হবে প্লাস 5 এর সাথে মাইনাস, তাহলে কি মাইনাস হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই বাইরে মাইনাসটা থাকার জন্য এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। পোলার হয়ে গেল। এবার লাস্ট এই চ্যাপ্টার থেকে যেটা ছিল সেটা বললে আমার এই চ্যাপ্টারটা শেষ, তারপরে এনভেলপটা বলে দেবো, কিছুই অনেক টাইম আছে এখন। এবারে আমরা বলছিলাম যে এইটা তুমি দেখো, এই অ্যাপ্রোচটা তুমি যদি না জানো কোনো প্রবলেম নেই, এটা অ্যাকচুয়ালি খুব বড় একটা অ্যাপ্রোচ, কিন্তু এটা অনেক সময় দেখা গেল কার্ভটা এমন থাকলো যে এরকম করে করলে সুবিধে হলো। আমি তাই সমস্ত ট্রিক জানাতে চাইছি তোমাদের, যখন যেটা সুবিধা হবে ইউজ করবে।
ম্যান্ডেটরি নয় যে তুমি এটাই ইউজ করবে। ধরো একটা কোনো কার্ভ আছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 2y, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এই কার্ভের ক্ষেত্রে অ্যাসিম্পটোটের ইকুয়েশন তুমি বের করতে চাইছো। সর্বোচ্চ ঘাত এখানে আছে 4, তাহলে 4 দেখতে পাচ্ছি এই যে স্কোয়ার 1 1 4। তাহলে তুমি কি করে বের করবে? আমি দেখতে পেলাম যে এইখানেতে দেখো x টু দি পাওয়ার 4ও আছে, y টু দি পাওয়ার 4 দুজনেই আছে, মানে দুজনে প্রেজেন্ট আছে। যদি না প্রেজেন্ট থাকতো কি হতো, প্যারালাল টু হয়ে যেত। মানে এদের কোফিসিয়েন্ট আছে আর কি, আমি এটা বলতে চাইছি। x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 এই আকারে আছে ধরো। তাহলে এখান থেকে নিশ্চয়ই কার্ভগুলো কখনোই প্যারালাল টু হবে না। মনে রাখবে সর্বোচ্চ যত ডিগ্রির টার্ম, সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 4। সেই 4 ডিগ্রির যদি দুটো আমার থাকে, দুটোই উপস্থিত থাকে, তাহলে কখনো অ্যাসিম্পটোট গুলো প্যারালাল টু এই ঘটনাগুলো ঘটবে না। তার মানে কি হবে, y ইকুয়াল টু mx প্লাস c হবে। যদি কোনো একটা কার্ভ আছে, ধরো আমি এরকম বললাম xy মাইনাস 2x প্লাস 3y ইকুয়ালস টু 0। এই কার্ভের সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 2, কিন্তু এখানে এক্স স্কোয়ার অনুপস্থিত, ওয়াই স্কোয়ার অনুপস্থিত, মানে আমার হাই চান্স আছে, হাই চান্স নয় এটাই হবে আর কি, তখন এদের প্যারালাল হবে। দেখতেও পাচ্ছি এখানে সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু 0, প্যারালাল টু মানে হচ্ছে এদের প্যারালাল। দেখো এই জায়গাটা ক্লিয়ার কি? তারপরে আমি যাব। স্যার ওখানে তো আপনার এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 4 দুটো আলাদা টার্ম পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে তো কোএফিসিয়েন্ট তো 1, তাহলে তো ওখানে প্যারালাল তো থাকবে না এমনিতেই। থাকবে না তো, কোএফিসিয়েন্ট এখানে তো থাকবে 1 না। হবে কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ। আমি এইখানে কি বললাম, এখানে থাকবে না, আমি এটা বলতে যাচ্ছি, তার জন্য আমি তার আগে এক্সাম্পলটা টানলাম আর কি, যাতে তোমরা বলতে পারো। যদি দুটোই উপস্থিত থাকে তখন কিন্তু প্যারালাল টু হবে না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল তুমি পাবে না। যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু পাবে। এই যেমন এর ক্ষেত্রে তুমি পাচ্ছ, এই কার্ভের ক্ষেত্রে। ঠিক আছে তন্ময়? হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 তুমি পেয়ে যাবে। তার মানে কার্ভ গুলোর ক্ষেত্রে আমার প্যারালাল টু কোঅর্ডিনেট অ্যাক্সিস, নট প্যারালাল টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যাসিম্পটোট গুলো। তাহলে অ্যাসিম্পটোট গুলো এই টাইপের দেখতে হবে। এবার এম আর সি এর ভ্যালু ক্যালকুলেট করব। এম আর সি এর ভ্যালুর আমি আগে ক্যালকুলেশন বলেছিলাম একটা, কিন্তু দেখো আগের কার্ভটার ক্ষেত্রে কি বলেছিলাম, এম এর ভ্যালু হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই বাই এক্স। এবার দেখো এখান থেকে ওয়াই ক্যালকুলেট করতে পারবে তুমি ইজিলি? অনেক ঝামেলা। তাই যখন এরকম সিচুয়েশন আসছে, যখন তুমি আর কিছুই কাজে লাগাতে পারছো না, এখানে একটা অ্যাপ্রোচ আছে, তুমি যেটা শিখেছিলে অ্যাসিম্পটোট প্যারালাল টু এইটা হবে, এইটা হবে, এইটা হবে, দিয়ে লিমিট নেবে, যতটা নিচ্ছ হাইয়েস্ট ডিগ্রি সেটা বাদ দিয়ে উপরে লিখলেও আর নিচে লিখলে, এটা বলেছিলাম অ্যালজেব্রিকের ক্ষেত্রে যেভাবে বের করতে হয়। দিয়ে এখানে একটা আর একটা অ্যাপ্রোচ আমরা জানছি। হাইয়েস্ট ডিগ্রি টার্মটাকে তুমি লিখে ফেললে, হাইয়েস্ট ডিগ্রি টার্মটা যেহেতু 4 ঘাতে, তাই ফাই দিয়ে ডিনোট করছি পলিনোমিয়ালটাকে, এবং ইকুয়েশনটাতে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় এম বসাবো। তখন সর্বোচ্চ যে ঘাতটা হচ্ছে সেটা আমি দেখি কি হচ্ছে। এখানে পেয়ে গেলাম 1 প্লাস এম, 1 মাইনাস 2m, 1 মাইনাস এম হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে সর্বোচ্চ। তারপরে কি আছে, 1 1 2 3, তারপরে 5 3 আছে, 5 3টাও বের করে নিলাম। 5 3টা কত হচ্ছে 3m, 1 মাইনাস এম। আর আমার কি আছে 5 2 আছে। মানে মোট কথা গোটা কার্ভটাতে তুমি আগে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় এম বসিয়ে নাও, দিয়ে ডিগ্রি অনুযায়ী সেপারেট করে নাও। প্রথমে কি আছে 4 ডিগ্রি আছে, তারপরে পার্টটা হচ্ছে 3 ডিগ্রি, তারপরটা 2 ডিগ্রি। তাই আমি ডিনোট করেছি এগুলো দিয়ে। 2 ডিগ্রির পলিনোমিয়াল, সেখানে 1, m বসিয়েছি, পলিনোমিয়ালটার নাম দিয়েছি 5। তাহলে এটা হচ্ছে কত 1 প্লাস এম স্কোয়ার। ব্যাস, এইগুলো বের করে নিলাম। এবার এম এর ভ্যালু বের করার জন্য কি করব? প্রথম কাজ 1 নম্বর, এম এর ভ্যালু বের করব। এম এর ভ্যালু বের করার জন্য সর্বোচ্চ যে ঘাতটা বলেছিলাম সেটা ইকুয়াল টু 0 করে দাও।
তাহলে 5 4 1 কমা m ইকুয়াল টু 0 করলে এখান থেকে m এর ভ্যালু পেয়ে গেলে। কি পেলে? -1 1 আর হাফ। তুমি ধরো পেলে এখান থেকে -1, একটু ভুল হলো, -1 দুটো 1 আসবে তো, 1 - m হোল স্কয়ার ছিল। ঠিক আছে, দেখো এতটা। বুঝতে পারছো? ঠিক আছে। হুম, তাহলে এইবারে আমাকে কি করতে হলো, একটা একটা করে m এর ভ্যালু নেব এবং তার জন্য সিটা বের করব। প্রথমে ধরছি m ইকুয়াল টু -1, তার জন্য c এর ভ্যালু কি হবে। দেখো এখানে একটি কথা বলে রাখি, c এর ভ্যালু বের করার জেনারেল ফর্মুলা হচ্ছে -5n 1, m তার ড্যাশ আর উপরে মানে সর্বোচ্চ পলিনোমিয়াল তার ড্যাশ করে দেবে, m এর সেই ভ্যালুটা বসাবে। আমি একটা এক্সাম্পল দিলেই দেখতে পাবে। তার মানে এই যে এখানে আমার সর্বোচ্চ ঘাত ছিল 4, তার মানে c এর ভ্যালু হবে -5 4 ড্যাশ 1, m আর উপরে 5 3 1, m। এখানে আমি এই এক্সপ্রেশনটা যদি একবার লিখি, কোথায় গেল, এটা 5 4 ছিল, এর ড্যাশ যদি করো, আমি একদম লিখে ফেলছি, ঠিক আছে, এটা তোমাদের করা আছে, আমি জাস্ট ক্যালকুলেশনটা একটু বলতে চাইছি যে এখানে তুমি কি করবে। আর 5 4 ড্যাশ যদি ক্যালকুলেট করো, তুমি একটা এরকম এক্সপ্রেশন পাবে, 1 - 2m 1 - m হোল স্কয়ার -2 ইন্টু এরকম পেলে। ধরো তিনটে ছিল তো, ডেরিভেটিভ হচ্ছে। এবারে তুমি c এর ভ্যালু ক্যালকুলেট করবে। এবার তুমি লিখবে যখন m এর ভ্যালু -1 তখন c এর ভ্যালু, এখানে m এর ভ্যালু -1 বসিয়ে দেবে, তাহলে দেখবে c এর ভ্যালু পেয়ে যাচ্ছ, হাফ পেয়ে গেলে। তাহলে একটা অ্যাসিম্পটোট কি হয়ে গেল, y = mx + c, মানে m এর ভ্যালু -1 তাহলে -x + হাফ। এগুলো বড় আর কি, ঠিক আছে, কিন্তু জাস্ট জেনে রাখা। মনে রাখবে এইটাকে কিন্তু নট ইকুয়ালস টু 0 হতে হবে, তবে অ্যাপ্লাই করা যাবে। এইটা হয়ে গেল কি, যখন m এর ভ্যালুটা হচ্ছে আমার রিপিট করছে না, m এর ভ্যালু -1, এটা কি একাধিকবার এসেছে বলো? রুট গুলো কি কি ছিল, -1 হাফ 1 1। তাহলে -1টা হচ্ছে নন রিপিটেড রুট, তার ক্ষেত্রে c এর ভ্যালু আমি এইভাবে বের করব। আর যদি রুটটা রিপিট করে, তাহলে c এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমি কি করব, দেখো রুটটা রিপিট করছে মানে কি, m এর ভ্যালু 1 1 বেরিয়েছে, মানে 1 গ্রেডিয়েন্ট ওয়ালা দুটো স্ট্রেট লাইন, মানে দুটো স্ট্রেট লাইনেরই গ্রেডিয়েন্ট 1, মানে স্ট্রেট লাইন দুটো প্যারালাল, কনস্ট্যান্টটা তোমার আলাদা হবে। তাহলে m এর ভ্যালু যখন তোমার 1, এখানে ছিল রিপিটেড, তাহলে যেহেতু দুটো ভ্যালু ছিল, তাহলে c এর দুটো ভ্যালু বেরোবে। সেই জন্য তোমাকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। c²/2 ফ্যাক্টোরিয়াল, সর্বোচ্চ ঘাত তার দুবার ডেরিভেটিভ, এখানে যা থাকবে ততবার ডেরিভেটিভ। তারপর c এর ঘাত এক ঘর কমে গেল, c 5 n ছিল, তারপরেরটা n - 1, তারপরেরটা বুঝতেই পারছো, ডেরিভেটিভ এক ঘর কমবে, তলায় ডিগ্রিটাও এক ঘর করে কমবে। এইখান থেকে তুমি পেয়ে যাবে রিপিটেড ভ্যালুর জন্য, তাহলে c²/2 ফ্যাক্টোরিয়াল, এখানে ভ্যালুগুলো বসাবে, 5 4 ছিল, এই ক্যালকুলেশনটা করা আছে দেখবে। এটা চাইলে করতে পারো, নাও করতে পারো, আমার দায়িত্ব ছিল সমস্তটা জানিয়ে দেওয়া, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এটা করলে অনেক সময় অঙ্কটা ইজিলি হয়ে যায়, যদি আমার কার্ভটা সেরকম থাকে, ছোট কার্ভ থাকে, এতে জলদি বেরিয়ে যেতে পারে। দেখো ঠিক আছে, অ্যাপ্রোচটা বলে দিলাম, বাকিটা তোমরা বুঝতে পেরে যাবে। তানিয়া ঠিক আছে? হ্যাঁ স্যার। ব্যাস, অ্যাসিম্পটোট আমার শেষ হয়ে গেছে। এবার আছে এনভেলপ। এনভেলপ 10 মিনিটের কাজ।
অ্যাসিম্পটোট নিয়ে কারো কোনো কোয়ারি থাকলে বলো। এবার আসছি এনভেলপ। দেখো তোমাকে একটা কথা বলি, একটা কোনো কার্ভ যদি জানা থাকে, সেই কার্ভের যদি কোনো বিন্দুতে ট্যানজেন্ট বের করতে বলে, তুমি সহজে বের করতে পারবে। পারবে তো? অরিজিতের আওয়াজই আসছে না, মানে আমার কাছে আওয়াজ পৌঁছচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ওই ইকুয়েশনটা দিয়ে বের করা যাবে। ইকুয়েশনটা দিয়ে বের করা যাবে ইজিলি। আমরা জানি y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এম এর ভ্যালুটা ডিওয়াই ডিএক্স হয়। এবার আমি উল্টো প্রশ্নটা করছি, যে আমার ট্যানজেন্ট গুলো জানা আছে, আমি বললাম এইটা হচ্ছে ট্যানজেন্ট কোন একটা কার্ভের ক্ষেত্রে, যে তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এইটা কোন কার্ভের ক্ষেত্রে ট্যানজেন্ট হবে। তোমাকে যদি উল্টো কথাটা বলি, কার্ভ দেওয়া থাকলে তুমি ট্যানজেন্ট বের করতে পারবে, কিন্তু ট্যানজেন্ট দেওয়া থাকলে কার্ভ কি করে বের করতে পারবে? যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে করো, ফাংশন দেওয়া থাকলে ডিফারেন্সিয়েট করতে পারো, কিন্তু যদি ডিফারেন্সিয়েশনটা ডেরিভেটিভটা জানাও তুমি, যে তোমাকে জিজ্ঞেস করলাম এটা কোন কার্ভের ক্ষেত্রে ডেরিভেটিভ বা কোন ফাংশনের ডেরিভেটিভ এইটা, সেই ফাংশনটা আমাকে বের করে দাও, তখন তুমি কি করো? ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করো। ঠিক রিভার্স প্রসেস এখানেও করব। কি ব্যাপারটা দেখো, এইটা ধরো একটা কোনো কার্ভ আছে, আর এগুলো হচ্ছে সেই কার্ভের যত সমস্ত ট্যানজেন্ট, ঠিক আছে? তাহলে একটা ফ্যামিলি অফ ট্যানজেন্ট আছে, এগুলো ফ্যামিলি অফ ট্যানজেন্ট, ট্যানজেন্টের পরিবার, অসংখ্য ট্যানজেন্ট আছে। তাহলে একটা ফ্যামিলি অফ ট্যানজেন্ট যদি একটা নির্দিষ্ট কার্ভকে টাচ করে, একটা নির্দিষ্ট কার্ভকে, এটা হচ্ছে একটা ফিক্সড কার্ভ, তাহলে যাকে টাচ করছে একটা ফ্যামিলি অফ ট্যানজেন্ট, সেই ফিক্সড কার্ভটাকে বলা হবে এনভেলপ, যাকে আমরা ই দিয়ে ডিনোট করি। এবারে ফ্যামিলি অফ ট্যানজেন্টটা আমার ইয়ে হতে পারে, কোনো কার্ভ হতে পারে, বা কি হলো কোনো স্ট্রেট লাইন হতে পারে, স্ট্রেট লাইনের ফ্যামিলিও হতে পারে, যা হবে হবে, কোনো প্রবলেম নেই। তারা যদি কোনো একটা নির্দিষ্ট কার্ভকে টাচ করে, সেই কার্ভটাকে বলবো আমি ওই ফ্যামিলি অফ কার্ভ বা ফ্যামিলি অফ ট্যানজেন্টের এনভেলপ হবে। ভক্ত ঠিক আছে? আমি ঠিক মতো বুঝতে পারলাম না। কোনখানটা বলো? এই যে আপনি লাস্টেরটা কি বললেন, লাস্ট ডেটটা ফ্যামিলি আমি বলতে চাই যে ধরো একটা ফ্যামিলি অফ কার্ভ আছে, ঠিক আছে? একটা ফ্যামিলি অফ কার্ভ, তারা যদি অন্য একটা ফিক্সড কার্ভকে টাচ করে, তাহলে সেই ফিক্সড কার্ভটাকে বলা হবে ওই ফ্যামিলি অফ কার্ভের এনভেলপ। মানে ট্যানজেন্ট গুলো জানা থাকলে যেই কার্ভটাকে টাচ করছে, ট্যানজেন্টটা যেই কার্ভের ক্ষেত্রে হচ্ছে, সেই কার্ভটার ইকুয়েশন তোমাকে বের করতে হবে, সেই কার্ভটার ইকুয়েশনই হবে ওই ট্যানজেন্ট গুলোর এনভেলপ। মোড়ক, মোড়ক, এনভেলপ মানে মোড়ক, মানে মুড়ে রেখেছো ট্যানজেন্ট গুলোকে, কোথায় মোড়া আছে? ওই কার্ভেতে মোড়া আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। ঠিক আছে, এবার এটা তো গেল ডেফিনেশন। আমি একটু ব্যাপারটা ম্যাথামেটিক্যালি একটা দুটো জিনিস বলি, তাহলে বুঝতে পারবে। ধরো y ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম, আমরা সবাই জানি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর কোনো একটা বিন্দু এম এ তে আমার ইকুয়েশন হয় এটা, কারণ জানি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সে যদি y স্কোয়ার সমান 4x কে টাচ করে, কন্ডিশন আমরা পাই, এইচএসেই জেনেছিলাম, তাই তো? রিনা শুনতে পাচ্ছ? তাহলে এবারে আমি এখানে সি ইকুয়াল জিজ্ঞাসা টু এ করছি বাই এম। একটা, হ্যাঁ এইটা হচ্ছে তোমার একটা কার্ভ, এই কার্ভের ক্ষেত্রে এরা হচ্ছে তার ট্যানজেন্ট বা ফ্যামিলি অফ ট্যানজেন্ট। উল্টো দিক থেকে এই ফ্যামিলি অফ ট্যানজেন্টের এনভেলপ কে? এনভেলপ হচ্ছে এইটা। ফ্যামিলি অফ ট্যানজেন্ট জানা ছিল, তারা কাকে টাচ করেছে?
এই প্যারাবোলাকে। তাহলে এই প্যারাবোলাটা হচ্ছে এদের এনভেলপ। আর কি কিছু বলতে হবে? ঠিক আছে। তাহলে এবারে আমরা রুলে চলে যাচ্ছি ডাইরেক্ট, কি করে আমরা বের করতে পারি এনভেলপটাকে। ধরো একটা ফ্যামিলি অফ কার্ভ তোমার এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? এইটা এইটা হচ্ছে তোমার সেই ফ্যামিলি অফ কার্ভটা যারা অন্য একটা নির্দিষ্ট কার্ভকে টাচ করছে। আমি জানি না সেটা কি হবে, আমি বের করবো কিভাবে। তাহলে আমি কথায় কথায় একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঝামেলা চলে যাবে। এই কার্ভের ক্ষেত্রে এনভেলপ বের করতে হবে। এমটা প্যারামিটার, যে প্যারামিটার হবে তুমি সেই প্যারামিটারের রেসপেক্টে কার্ভটাকে পার্সিয়ালি ডেরিভেটিভ করে দাও। মানে আমি এখানে বলতে চাইছি ডেল এফ ডেল আলফা ইকুয়ালস টু 0 করে দাও। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দুটো ইকুয়েশন থেকে আলফাকে তাড়াও, মানে প্যারামিটারটা যদি এলিমিনেট করে দাও তাহলেই এনভেলপ পেয়ে যাবে। এটা হচ্ছে মধ্যা কথা। তাহলে এখানে প্যারামিটার হচ্ছে এম, এম কে এলিমিনেট করতে হবে। যাকে এলিমিনেট করতে হবে প্যারামিটার, তার রেসপেক্টে আমি পার্সিয়ালি ডেরিভেটিভ করব। তাহলে এম এর রেসপেক্টে করলাম, ওয়াইটা তো কনস্ট্যান্ট, আর কেউ থাকছে না, সবাই 0 হয়ে যাবে, এম ব্যতীত বাকি সবার ডেরিভেটিভ 0। তাহলে এইখানে আমি পেয়ে যাব কি 1 ইন্টু এক্স মাইনাস এ বাই এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম এক্স বাই এ, না এ বাই এক্স, এ বাই এক্স হচ্ছে। এটা দিলাম 2 নম্বর, এটা দিলাম 1 নম্বর। এবার কি, এবার আমি এটাকে যদি একটু সিম্পলিফাই করি, এম ওয়াই ইকুয়াল টু এম স্কোয়ার এক্স প্লাস এ 1 নম্বর থেকে, তাহলে এম ওয়াই মাইনাস এ ইকুয়াল টু এম স্কোয়ার এক্স। এম স্কোয়ার এক্স মানে দেখতে পাচ্ছি এখানে এ, তাহলে এম ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু এ, তার মানে এম ওয়াই ইকুয়ালস টু 2a। এবার এম স্কোয়ার দরকার তো, তাই বোথ সাইড হোল স্কোয়ার করে দাও। তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার। এম স্কোয়ারের ভ্যালু কি পেলাম, a বাই এক্স। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো পেলাম, মিললো। ওয়াই সমান এম এক্স প্লাস এ বাই এম, এর ক্ষেত্রে এনভেলপ বেরিয়ে গেল ওই প্যারাবোলাটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। বুঝতে সেখানে পেরেছো সবাই? y ইকুয়াল টু 0 ধরলেন, এটা ওই কি? যখন y ইকুয়াল টু mx প্লাস a বাই m, ওই জায়গাটাতে ওটাতে m টা প্যারামিটার হলো, তারপরে ওটা কি তারপরে কি, তারপরে এম এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করো। পার্সিয়াল ডেরিভেটিভ মানে কি, যার রেসপেক্টে করছি সেটা ভেরিয়েবল হিসেবে তুমি ট্রিট করবে, বাকি সবাই কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে এনভেলপ তোমরা বের করতে পারবে। এবার এইটা তো হলো, এবার একটা দ্বিতীয় অ্যাপ্রোচ আছে। দ্বিতীয় অ্যাপ্রোচটা কি, একটা ফ্যামিলি অফ কার্ভ ধরো তোমার দেওয়া আছে, সেটা এরকম দেখতে, আলফাটা যেখানে প্যারামিটার। তাহলে যদি একটা কোনো কার্ভ সেই প্যারামিটারের দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে তুমি তার এনভেলপ পাবে কি, দ্বিঘাত সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 0 করে। তাহলে আমি বললাম তুমি পাবে এইটা হচ্ছে তার এনভেলপ। একটা ইকুয়েশনকে তুমি যদি সাজিয়ে ফেলতে পারো প্যারামিটারের দ্বিঘাত সমীকরণ রূপে, তাহলে তার ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 করে তুমি পেয়ে যাবে। এবার তোমরা ভাবতেই পারো যে এটা আমি কোত্থেকে লিখে দিলাম, এটা করলেই দেখতে পাবো, আলফাকে এলিমিনেট করলেই পেয়ে যাবো। আলফার রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করলাম, 2a আলফা প্লাস বি ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এখান থেকে আলফার ভ্যালু পেয়ে গেলাম মাইনাস বি বাই 2a, এটা 2 নম্বর দিচ্ছি। তাহলে 1 আর 2 থেকে আলফাকে এলিমিনেট করো, আলফার ভ্যালুটা বসিয়ে দাও, a ইন্টু মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, হ্যাঁ, মাইনাস বি আছে তো, বি ইন্টু আলফা মানে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি কি পেয়ে গেলে, বি স্কোয়ার বাই, একটু গোলমাল হলো না, বি স্কোয়ার বাই এটা কি হতো, 2a হবে, 2a। 2a, হ্যাঁ। তাহলে বি স্কোয়ার বাই 4a আর বি স্কোয়ার বাই 2a প্লাস সি ইকুয়ালস টু 0। মানে এখানে যদি আমি এটা ইয়ে করে দিই, 4a হয়ে যাচ্ছে
বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4ac বাই 4a ইকুয়ালস টু 0। মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এখান থেকে তুমি পেয়ে যাবে, হবে? এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি দেখি, আমরা আগের অঙ্কটাই ওইভাবে করতে পারি। তোমাকে একটা এক্সাম্পল বললাম, my ইকুয়াল টু এম স্কোয়ার এক্স প্লাস এ, তাহলে কি এম স্কোয়ার ওয়াই মাইনাস এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এম এর কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? এম এর যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় এটা, তাহলে কি হবে? এনভেলপটা বি স্কোয়ার মাইনাস 4ac, দেখো ওটাই আসবে। তোমার 2 মার্কস হোক এমসিকিউ হোক, তুমি এইভাবেও করতে পারো। এমসিকিউ হলে তো এটাই খুব জলদি উত্তর বেরিয়ে যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলে করে দেবে। এটা একটা অ্যাপ্রোচ এখানেতে। আর একটা টাইপ হচ্ছে এইখানেতে বলে রাখি, এই টাইপের অঙ্কও খুব থাকে পরীক্ষাতে। এখানে 3টে টাইপ আছে এনভেলপে। একটা টাইপ বলে দিলাম, এনভেলপ বের করা। দ্বিতীয় যে টাইপটা আছে বলছে এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন এর এনভেলপ বের করো, যেখানে এবি হচ্ছে প্যারামিটার। আর এই প্যারামিটার গুলোর মধ্যে একটা রিলেশন তোমার দেওয়া থাকবে, যেখানে এই প্যারামিটার গুলো কানেক্টেড বাই দ্য রিলেশন। এটা কনস্ট্যান্ট, এটা কিন্তু প্যারামিটার না। তখন তুমি কি করে করবে, এই অ্যাপ্রোচটা আমাদেরকে জানতে হবে। কালি শেষ আবার। দেখো এখন পর্যন্ত কার কি বুঝতে অসুবিধা থাকে বলো? তাহলে এটা আমি দিচ্ছি 1 নম্বর, এই ইকুয়েশনটা দিলাম 2 নম্বর। আমার এইটা জানা আছে আর এইটা জানা আছে, এই দুটোর থেকে আমাকে এ আর বি কে তাড়াতে হবে, এটা হচ্ছে শেষ কথা। তাহলে আমরা কি করে করব? যে ইকুয়েশনটা আছে 1 নম্বর, এইটাকে পার্সিয়ালি ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং 1 পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এ। এ রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করছি, মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ডিবি ডিএ ইকুয়ালস টু 0। এখান থেকে ডিবি ডি এর ভ্যালুটা আমি বের করে নিলাম, ডিবি ডি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এটা দিলাম 3 নম্বর। আর একটা ইকুয়েশন আছে, এই যে এ রেসপেক্টে করেছি, 1 কেও করবো 2 কেও করবো, এ রেসপেক্টেই করবো। তাহলে 2 কে যদি আমি এ রেসপেক্টে করি কি পাবো? 2a প্লাস 2b ডিবি ডিএ ইকুয়ালস টু 0। ডিবি ডিএ ইকুয়ালস টু মাইনাস এ বাই বি, এটা দিলাম 4 নম্বর। 3 নম্বর এবং 4 নম্বর দুটোই ডিবিডি এর ভ্যালু, তাহলে কম্পারিজনের সাহায্যে বলতে পারি দুটো ভ্যালু ইকুয়াল হবে। তাহলে দুটো ভ্যালু ইকুয়াল করে দিলাম, মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বাই বি। তাহলে এখান থেকে আমি একটু সাজালেই দেখতে পাচ্ছি এক্স বাই এ কিউ ইকুয়ালস টু ওয়াই বাই বি কিউ। এইখানটাকে একটু কায়দা করতে হবে। তোমরা অনুপাত সমানুপাত ক্লাস 10-এ পড়েছিলে, সেখানে দেখবে সংযোজন পদ্ধতি ছিল, যোগ ভাগ অনেক কিছু ছিল, সেগুলো এখানে কাজে লাগবে। এক্স বাই এ বাই এ স্কোয়ার, আমি এখানে কি করব, আমার যে কার্ভ গুলো দেওয়া আছে, যেই দুটো রিলেশন, সেগুলো কাজে লাগিয়ে এখান থেকে আমি এ আর বি এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি। তাই আমাকে যা করার করতে হবে, আমি সংযোজন প্রক্রিয়া কাজে লাগাচ্ছি। এই ভ্যালুটা আমার দেওয়া আছে 1, এটা দেওয়া আছে সি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম
x by aq equal to 1 by c square, y by bq equal to 1 by c square। এখান থেকে a আর b এর ভ্যালু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। a এর ভ্যালু কত হচ্ছে c স্কোয়ার x হোল টু দি পাওয়ারে 1/3, b এর ভ্যালু হচ্ছে c স্কোয়ার y হোল টু দি পাওয়ারে 1/3। দেখো এখনো পর্যন্ত কার কি অসুবিধা বলো? তোমরা তো কিছু বলছোই না আজকে, সবাই চুপচাপ আছো। ঠিক আছে স্যার। হুম। ঠিক আছে স্যার। এবারে এ আর বি এর ভ্যালু পেলে কোনখানে বসাবে কনফিউশন তৈরি করবে না। এ আর বি এর ভ্যালুটা সেখানেই বসাবে যেই রিলেশনটা এ আর বি এর মধ্যে দেওয়া আছে, যেখানে বলবে যে হোয়ার এ and বি আর কানেক্টেড বাই দ্য রিলেশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এক্স ওয়াই সম্বলিত কোনো ইকুয়েশনে এ আর বি এর ভ্যালু তুমি বসাবে না, ওইখানে বসাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এইখানে বসালে এ আর বি এর ভ্যালু, এর ভ্যালু বসাবে, এ স্কোয়ার আছে তার মানে হোল টু দি পাওয়ারে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমার এনভেলপের ইকুয়েশন, যেখানে কোনো প্যারামিটার নেই। দেখো এ আর বি সব উড়ে গেছে, তাহলে এই ধরনের অঙ্ক তোমাকে করতে হবে। আর একটা অ্যাপ্রোচ হয়, আর একটা অঙ্ক দেওয়া থাকে যে একটা তোমার, এটা আমার লাস্টে দেওয়া আছে, এনভেলপটা দেওয়া আছে, সেটা কার এনভেলপ সেটাও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমাকে বলতে হবে যে ওই প্যারামিটার দুটোর মধ্যে রিলেশন কি হবে। তখন তুমি প্যারামিটার দুটোর মধ্যে রিলেশন বের করার জন্য দুটোর ক্ষেত্রেই ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করবে, তাদেরকে ইকুয়াল করে দেবে, তাহলেই হয়ে যাবে। অঙ্কটা করা আছে, খুব ইজি অঙ্ক, একই অঙ্ক, দেখে নেবে। এটা একটা অ্যাপ্রোচ গেল। এবং এই কার্ভটা হচ্ছে তোমার অ্যাস্ট্রয়েড। এটা কি গো, কার মতো খেয়েছো এটা? বরফি খেয়েছো? রণবীর কাপুরের একটা সিনেমা আছে বরফি, অ্যাস্ট্রয়েড হচ্ছে বরফি শেপ। যখন লেন্থ পড়বো, লেন্থ অফ কার্ভ, তখন জানবো অ্যাস্ট্রয়েডের লেন্থ হয় 6 এটা হয়ে গেল। আর এই চ্যাপ্টারের লাস্ট যেটা আছে আমার, সেটা হচ্ছে ইভলিউট। ইভলিউট আমরা জেনেছিলাম সেন্টার অফ কার্ভেচারের লোকাস, সেটাও ইভলিউট হয়। এই কার্ভের ক্ষেত্রে আর একটা ডেফিনেশন জানবো। একটা কার্ভের নর্মালের এনভেলপ, সেটা যদি বের করি সেটাও আমাদের দেবে ইভলিউট। তাহলে একটা ফ্যামিলি অফ কার্ভ তোমার দেওয়া থাকবে, তার কোনো একটা বিন্দুতে তুমি নর্মাল বের করবে, তাহলে সেই নর্মালের যদি তুমি এনভেলপ বের করো তাহলে তোমার উত্তর এসে যাবে। এরকম একটা অঙ্ক তোমার করা আছে, কিচ্ছু নেই, একটা কার্ভ দেওয়া আছে, প্রথমে তার নর্মালের ইকুয়েশন বের করেছি, সেখানে যে প্যারামিটারটা ছিল সেটাকে এলিমিনেট করেছি, হয়ে গেছে, কমপ্লিট। এনভেলপ অ্যাসিম্পটোট কমপ্লিট। নেক্সট আমরা স্টার্ট করব ভেবেছি ফাংশন অফ সেপারেট ভেরিয়েবল ইন্টিগ্রাল ক্যালকুলাসের পরে করব। এবার বলো তোমাদের কার কি Hello? বক্তব্য আছে। হুম, আচ্ছা, কোশ্চেন গুলো ওই পিডিএফ আকার দিলেই সুবিধা হতো ওইভাবে। ওই ওই অ্যাপেতে সুবিধাটা দেখো, অ্যাপের সুবিধাটা বলছি যে হ্যাঁ। ওইখানেতে কোশ্চেন তুমি উত্তর দিচ্ছ, তোমাকে আলাদা করে লিখে কিছু সাবমিট করতে হচ্ছে না, উত্তর করবে, ওখানে দাগ মারবে, সাবমিট করবে, অটোমেটিক রেজাল্ট পেয়ে যাবে তুমি কত পাচ্ছ, অটোমেটিক ইভালুয়েট হয়ে কিন্তু যাবে। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হয় স্যার বাড়িতে। নেটওয়ার্ক জন্য প্রবলেম, বলছি। ওইটা ওই অ্যাপটাতে খুব একটা নেটওয়ার্ক প্রবলেম হবে না, মানে ওইটা অল্প নেটেও কাজ করে মোটামুটি, ঠিক আছে। ঠিক তুমি আছে। ট্রাই করে দেখো, যদি কোনো ক্ষেত্রে তোমার প্রবলেম মনে হচ্ছে তাহলে আমি গ্রুপেতে কোশ্চেনটাও পাঠিয়ে রাখবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। যাদের ইচ্ছা হবে অ্যাপে পরীক্ষা দিতে, অ্যাপে পরীক্ষা দেওয়াটা বেশি বেটার, ঠিক আছে। তাহলে ওইখানেতে কোনো রকম কিছু গোলমালের সুযোগ হবে না,
মানে তোমরা হয়তো বাড়িতে যখন পরীক্ষা দিচ্ছ এটা কেটে বি করে দিলে, সিটা কেটে ডি করে দিলে, অনেক সময় কাটাকুটি হলো, বুঝতে পারলাম না আমি যে তুমি কোনটা করেছো, কিন্তু ওইখানে কিছু তো গোলমাল হবে না, ওখানে সিটা উত্তর দিলে সিটাই হবে। আর ওটা একটা ব্যাপার। নেক্সট পরীক্ষা তো আমি বলেই দিয়েছি, কোশ্চেনও সেট হয়ে গেছে, কালকেই কোশ্চেন সেট করলাম আমি। তো তোমরা নেক্সট পরীক্ষাটা খুব ভালো করে দাও। অ্যাসিম্পটোট, এনভেলপ, কার্ভেচার, ট্যানজেন্ট নরমাল, এই চারটেই চ্যাপ্টার আছে। আমি দেখি যে কে কত স্কোর করে, এবং পরীক্ষাগুলো সিরিয়াসলি দাও। কেউ পরীক্ষাই দিচ্ছে না, ঠিক আছে? এতজন পড়ছে, তার মধ্যে কেউ পরীক্ষাই দিচ্ছে না, বিভিন্ন ওই জন দিন স্যার বিভিন্ন আমি রকম রেডি ছিলাম, ওই দিন বুঝতে পারিনি স্যার, ওই অ্যাপে হুম। পরীক্ষাটা হচ্ছে ওই জন্য। আমি তাই স্যাম্পল টেস্ট একটা দিয়েছিলাম আগে, যে স্যাম্পল টেস্ট দিলে তুমি বুঝতে পারবে যে কিভাবে পরীক্ষাটা দিতে হবে। সেখানে গিয়ে যা যা প্রবলেম হতো আমি বলে দিতাম যে এইভাবে এগোতে হবে, সেভাবে এগোতে হবে। স্যাম্পল টেস্ট একমাত্র একজন বা দুজন দিয়েছিল হয়তো, না একজনই দিয়েছিল। আর এই পরীক্ষাটা তো 3জন দিল, এমসিকিউটা, এসএকিউটা 2জন দিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পরীক্ষা দেওয়া না দেওয়াটা নিজের কাছে। আমার প্রিপারেশন ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা বোঝার উপায় হচ্ছে পরীক্ষা। ঘরে যতই নিজে অঙ্ক করি, ওই টাইমের মধ্যে না করতে পারলে কিছুই লাভ হবে না। তাই এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই, যারা পরীক্ষা দিচ্ছ না সেটা তাদের পার্সোনাল ব্যাপার, হয়তো পার্সোনাল প্রবলেম থাকতে পারে। আমার দায়িত্ব পরীক্ষা নেওয়া, এবং আমি আমার তরফ থেকে যতটা করা যায় করব। এবার তোমাদের সহযোগিতাও তো আমার দরকার। ঠিক আছে, ঠিক আছে। হুম। আর ওইটা আমি 30 নম্বর এমসিকিউ রেখেছি, আর 20 নম্বর এসএকিউ আছে। এবার 10টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? 5টাতে আমার এবারে মনে হচ্ছিল যে 5টাতে ভালো ভালো কোশ্চেন গুলো দেওয়া যাবে না, আমি নাম্বার অফ কোশ্চেন বাড়িয়ে দিয়েছি। এবার 40 মিনিট টাইম আছে। এসএকিউটা বলে রাখি, অ্যাপের ক্ষেত্রে যখন তুমি এসএকিউ পরীক্ষা দেবে, ওখানেতে কি করে দেবে? এমসিকিউ তো উত্তর ওখানে দাগ মারলে, যেমন সিবিটি পরীক্ষা দাও, একের দাগের ধরো বি হলো, তোমার বিটা মনে হলো যে না হবে না, এটা হবে, তুমি চেঞ্জও করতে পারবে, বি এর জায়গায় এ করে দিতে পারবে, ঠিক আছে? তারপরে লাস্টে সাবমিট করে দিলেই তোমার অটোমেটিক্যালি তুমি দেখতে পেয়ে যাবে যে তুমি কত পাচ্ছ আউট অফ 30। এবং ওই যে আধ ঘন্টা হচ্ছে, তার মধ্যে তুমি যদি এমসিকিউটা কমপ্লিট মানে সাবমিট না করো, আধ ঘন্টা হলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে না। মানে ওখানেতে এরকম কিছু নেই যে তুমি ইয়ে করছো 1 মিনিট বেশি 1 মিনিট কম, ওখানে কিছু না, একদম পুরো টাইম টু টাইম অটোমেটিক্যালি হবে। পরীক্ষাও অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে 7:30, ঠিক আছে? আর এসএকিউটা যখন হবে, এসএকিউ এর নিয়মটা বলে দিচ্ছি। ওখানেতে কোশ্চেনটা শো করবে তোমাকে, যেমন করে নেক্সট পেজ করে করে কোশ্চেন গুলো দেখলে, উত্তর খাতায় লিখলে, লাস্টে ওখানেতে ওটাতে তলাতে অপশন আছে একটা, অ্যাড অ্যাটাচমেন্ট বা অ্যান্সার সাবমিশনের অপশন আছে। যারা এসএকিউ পরীক্ষা দিচ্ছ তারা দেখতে পেয়েছো অপশন গুলো। তো এখানেতে অ্যাটাচমেন্ট করার 3টে মেথড আছে। তুমি ইমেজ দিতে পারো, পিডিএফ দিতে পারো, আর একটা কি ছিল বলো তো? রিনা পরীক্ষা দিয়েছিল তো, কি ছিল আর একটা বেশ অপশন? অরিজিৎ পরীক্ষা দিয়েছিল, অ্যাড সাবমিশন ওইটাই ছিল তো। হ্যাঁ অ্যাড সাবমিশন। ওখানে তুমি ইমেজ ফরম্যাটেও দিতে পারো, মানে ইমেজ ফরম্যাটে দিলে তোমাদের সুবিধে, ওখানে গেলে একটা একটা করে ছবি তুললে সেটাকে অ্যাটাচ করে দিল। ওখানে কিছুই নয়, ছবি তুললে ওটা অটোমেটিক ওখানে অ্যাটাচ হয়ে যাবে। যেমন করে মেল করো, মেল করার সময় যেমন অ্যাটাচ ফাইল করো, এখানেও তেমন। এইখানে পরীক্ষাটা দিলে কি মানে পুরোপুরি ইভালুয়েশন করতেও সুবিধে। তোমাকে হোয়াটসঅ্যাপেতে এই যে সবার গুলিয়ে যায় কোনটা কার কি, এত সমস্যা হয়, এই নাম সেই নাম লিখতে বলি, এখানে কিছুই লিখতে হবে না, তোমার প্রোফাইল থেকে তুমি সাবমিট করলেই হয়ে যাবে, তোমার নাম লেখারও কোনো তাড়া নেই, কিচ্ছু নেই। এবং ওই 40 মিনিটের মধ্যেই তোমাকে কিন্তু উত্তরটা লিখে ওখানেতে ছবি তুলে ওখানে আপলোড করে দিতে হবে, কোনো ঝামেলা নেই। যেটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিল তার থেকে অনেক বেটার ওইটা। ওখানেতে খাতা দেখাও যায়, ওখানে পেনের সুবিধা আছে, লাল পেন, নীল পেন, খাতা দেখা যায়, ইভালুয়েট করা যায়, কমেন্ট করা যায়, এত সুবিধা আছে। তাহলে আমি ওই অ্যাপটাতে কেন পরীক্ষা নেব না? আমি পরীক্ষা দিতে পারছি না অ্যাপটাতে, প্রসেসটা জেনে নিলেই পারবে, কিচ্ছু নেই, একদম ইজি স্টেপ। অ্যাপে পরীক্ষা দাও, ভালো হবে। মানে তাহলে টাইম টু টাইম দেখবে, মানে ওই যে যখন দেখবে কর্নারে টাইমটা ঠিক আছে শো স্যার। করবে, টাইম লেফট। চেষ্টা করো, খুব প্রবলেম ঠিক হলে আছে তখন স্যার। বলবে, তখন আমি ইয়ে করে দেবো, ঠিক আছে? স্যার আমার 3টে ইমেজে গিয়েছিল হ্যাঁ 3টেই ওই এসে গেছে, এসএকিউ এর। আমি হ্যাঁ ইভালুয়েট করে দিয়েছি, দেখবে। হ্যাঁ তোমার দেখি। কাছে তো ফিডব্যাক তো চলে যাওয়ার কথা। হ্যাঁ এসছে। হুম। আমি বলি স্যার, আমি প্রথমে বলছিলাম যে আমার একটা ইমেজ গেছে, দুটো যায়নি, দিয়ে আপনাকে পাঠিয়েছিলাম বলি। তারপর আমি নিজে দেখছি 3টেই গেছে।
অনেক সময় তিনটে সার্ভার গেছে প্রবলেম না? থাকে। তিনটে আচ্ছা এসে গেছে। ওটা পরে অটোমেটিক্যালি চলে আসে, অ্যাপটা খুব ভালো সুবিধা, একবার আপলোড করলে কোনো প্রবলেম হয় না, ও পরে ঠিক আবার নিয়ে নেবে। হ্যাঁ আর কত সুবিধা দেখো, অটোমেটিক্যালি মেরিট লিস্ট তৈরি হয়ে যাচ্ছে অ্যাপটাতে, কে কত পেলো, কতর মধ্যে কত পেলো, সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। মানে আলাদা করে কিছু ইয়ে করতে হচ্ছে না, যে এরকম পেয়েছি আমারটা দেখে দিন, আমারটা ইয়ে করুন, আলাদা কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, তাহলে নেক্সট দিন ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমি কোনটা স্টার্ট করব সেটা আমি একটু জেনে নিচ্ছি ব্যাপারটা, যে তোমাদের ক্ষেত্রে কোনটা করলে তোমাদের সুবিধা হবে। স্যার, আপনার যেটা মনে হচ্ছে সেটাই করুন। আমার যেটা মনে হচ্ছে বলতে, দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসে তোমার আছে বলতে ওই ডেফিনাইট ইন্টিগ্রাল এবং তার কিছু প্রপার্টি, ইনডিফিনাইট ইন্টিগ্রাল, মানে এইচএস এর যে ইন্টিগ্রেশন গুলো তোমরা করে থাকো, এইচএস এর ইন্টিগ্রেশনটা পুরোটাই আছে। তো ইন্টিগ্রেশন তো আলাদা করে প্র্যাকটিস করানোর কিছু নেই, এইচএস এর বই থেকে নিজেরাই করতে পারবে। আমি ওটার উপরে একটা মডেল সেট দিয়ে দেবো, কিছু এমনি সিলেক্টেড কিছু টাইপ, যে একটু প্র্যাকটিস করতে সুবিধা হবে, কিন্তু ওগুলোই যথেষ্ট নয়, ইন্টিগ্রেশন নিজে প্রচুর প্র্যাকটিস করা। আর দ্বিতীয় যেটা আছে, রিডাকশন ফর্মুলা আছে, রিডাকশন ফর্মুলাটা ইম্পর্টেন্ট জায়গা। লেন্থ অফ কার্ভ, এরিয়া, ভলিউম অ্যান্ড সারফেস অফ রেভলিউশন, ডাবল ইন্টিগ্রাল, মোটামুটি স্যার এইগুলোই রিডাকশন আছে। ফর্মুলা, স্যার রিডাকশন হুম। ফর্মুলাতে ওই এক দুটাই তো দেওয়া আছে মনে হচ্ছে সিলেবাসে। না 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 না, পুরোটাই করতে আছে মোটামুটি। দেখো আমরা টাইপ গুলো জেনে নেবো, রিডাকশন ফর্মুলা কিভাবে করতে হয়, অঙ্কগুলো আমরা জেনে নেবো। ঠিক আছে, সমস্ত কিছু একটা চ্যাপ্টার থেকে অত করে তো আমরা লোড বাড়াবো না। ধরো সাইন টু দি পাওয়ার এন এক্স, তার ক্ষেত্রে রিডাকশন ফর্মুলা গুলো কি হয় খুব ইজিলি যাতে ইভালুয়েট করতে পারি। বিটা গামা ফাংশনটাও করিয়ে দেবো, ওটা খুব কাজে লাগে। মানে অনেক সময় সাইন কসের যে ইন্টিগ্রেশন গুলো থাকে, 0 to π/2 প্রত্যেকবার সাইন টু আসে দি, একটা করে কোশ্চেন। হ্যাঁ, বিটা গামা ফাংশনের প্রপার্টিও কাজে লাগে। তো আমি বিটা গামা ফাংশনও করিয়ে দেবো। আমি ভাবছি যে রিডাকশন ফর্মুলার সাথেই বিটা গামা ফাংশনটা করে দেবো, কারণ হ্যাঁ স্যার ওইটা সুবিধা রিডাকশন হবে। ফর্মুলাতে তো ওই ইয়েগুলো আসছেই, সাইন কসের ইন্টিগ্রেশন গুলো আসছেই, তখন বিটা গামা। তাহলে নেক্সট দিন আমি একটা মডেল সেট বা কোশ্চেন সেট করব, সেটা হচ্ছে বিটা গামার উপরে। আমি বিটা গামার প্রপার্টি বলে দেবো, নোট নোট পাঠিয়ে দেবো বিটা গামা প্রপার্টি। 2 নম্বর হচ্ছে রিডাকশন ফর্মুলা, রিডাকশন ফর্মুলার কিছু টাইপ বলে দেবো, কোন টাইপ গুলো করলে ভালো হয়। 3 নম্বর হচ্ছে ইনডেফিনিট অ্যান্ড ডেফিনিট ইন্টিগ্রাল। এই ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি যেগুলো পড়েছিল এইচএসে, সেগুলো সব করে রাখবে ভালো করে প্রপার্টি গুলো। ওই -a to a fx dx, ওটা তোমার এফএক্সটা অড হলে ইভেন হলে কি হয়, ওগুলো জানতে হবে। তাহলে এই 3টে চ্যাপ্টার মোটামুটি আমার টার্গেট থাকছে নেক্সট দিন। আমি একবার সিলেবাসটা একটু দেখে নিচ্ছি কি মোটামুটি রয়েছে এখানটাই। তোমাদের দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কমপ্লিট হয়ে গেছে, রিয়েল অ্যানালিসিস থেকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেরও তো অনেকটাই হয়ে গেল, মানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে, বিশেষ কিছু আর নেই। আর তোমার রয়েছে এখানে তো ওই ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, ওটা পরে একটু করে দেবো কিছু অঙ্ক টাইপ। হ্যাঁ, আর এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাসে এগুলো রয়েছে। ঠিক আছে, এইটা বিটা গামা ফাংশন, রিডাকশন ফর্মুলাও তো রয়েছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, কোনো চাপ নেই। এরিয়া, লেন্থ, আর ওইদিকে ডবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রালও খুব ইম্পর্টেন্ট জায়গা, ওখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। ঠিক আছে, ওটা আমাকে করে নিতে হবে। তাহলে আমাকে মনে করিয়ে দেবে এই 3টের উপরে আমি তোমাদেরকে, কে দায়িত্ব নিচ্ছ এটা আমাকে বলো, সে আমাকে মনে করাবে এই 3টের উপরে মডেল কোশ্চেন বা এইগুলো আমি সেট করবো তাহলে তার মতো। এটা আমাকে গোবিন্দ মনে করাবে, ঠিক আছে, গ্রুপে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে এই থাক, নেক্সট দিন আমরা স্টার্ট করবো এটা। সবাই লিভ করে যাও। তাহলে স্যার ওই ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলটা কখন হবে? ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলটা ইন্টিগ্রাল ক্যালকুলাস হয়ে যাওয়ার পরে একদিন ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলটা এবং ইমপ্রপার ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রালে কিছু জায়গা যে কখন এই ইন্টিগ্রালটা কনভার্জ করে, ডাইভার্জ করে, কিছু প্রপার্টি বলে রাখবো। ঠিক আছে, ওটা আলাদা করে একদিন বলে দেবো, চাপ নেওয়ার কিছু নেই। ও তোমার দরকার, তুমি আমাকে মনে করিয়ে দেবে, আমি বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো সবাই লিভ করো।